ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। আবার করোনা আমাদের প্রস্তুতি। নিশ্চয়ই আপনারা গত কয়েকদিন ধরে খবরের শিরোনাম হিসেবে দেখছেন যে ইউরোপে, আমেরিকায় করোনা আবার নতুন করে জেঁকে বসেছে। ফ্রান্সে লকডাউন শুরু হয়ে গেছে। ইউরোপ প্রস্তুত। শীত শুরুর পরপরই আবারও বিভিন্নভাবে তারা করোনা প্রস্তুতির নানা রকম অ্যাক্টিভিটি ইতোমধ্যে কেউ কেউ শুরু করেছে, আর এক সপ্তাহের মধ্যে আরও অনেকে শুরু করবে। এক সপ্তাহেরও বেশি আগে থেকে, অর্থাৎ গত 15-20 দিন ধরে আমরা শুনছিলাম আমাদের বাংলাদেশেও দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ওয়েভ হয়তো বা যদিও বা আসে, তাহলে আমরা কেমনতর প্রস্তুত আছি সেগুলো নিয়ে নানান মহলে আলোচনা হচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যেহেতু আজকে আমাদের সবগুলো সংবাদেই এই বিষয়টি প্রধান শিরোনাম হয়েছে যে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ওয়েভ, দ্বিতীয় ঢেউ আসতে পারে এবং সরকার প্রস্তুত। বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাইকে সতর্ক থাকতে বলেছেন, প্রস্তুতি নিতে বলেছেন এবং সরকারের প্রস্তুতির কথাও বলেছেন। সুতরাং এটাই খবর হয়েছে আজকে, তার এই মন্তব্যটাই আজকে শিরোনাম হয়েছে। সেই শিরোনাম ধরেই আমাদের আজকের আয়োজন, আবার করোনা আমাদের প্রস্তুতি। সাংবাদিক মাসুদ কামাল আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আমরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে পাবো। তিনি কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে জুমে কানেক্ট হবেন। আমরা ইতোমধ্যে পেয়েছি বিএসএমএমইউ এর মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডাক্তার এস.এম. আরাফাত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তৌফিক জোয়ার্দ্দার আমাদের সঙ্গে আছেন। পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী। আমরা যে কথাটি বলছিলাম, যেই তথ্য অর্থাৎ যেই শিরোনামের সূত্র ধরে আজকে এই অনুষ্ঠানটি গুছিয়েছি, সেই শিরোনামটি যে খবর করতে গিয়ে হয়েছিল, অর্থাৎ স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, প্রধানমন্ত্রী যেখানে এই কথা বলেছেন, সেই খবরটি একটু দেখে নিব। সেই প্যাকেজটি দেখে আমরা আজকে আলোচনায় ফিরব। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। প্রতি বছর 25শে মার্চ এই পুরস্কার দেয়া হলেও করোনা মহামারীর কারণে এবার দেয়া হলো 29শে অক্টোবর। বৃহস্পতিবার সকালে ওসমানী মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। এবছর 8 ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়েছে। এর মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। প্রয়াত কমান্ডার অবসরপ্রাপ্ত আব্দুর রৌফ, প্রয়াত মোহাম্মদ আনোয়ার পাশা এবং মরহুম আজিজুর রহমানকে দেয়া হয়েছে স্বাধীনতা পুরস্কার। এছাড়া চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী ও অধ্যাপক ডাক্তার AKMA মুক্তাদির এই সম্মাননা পেয়েছেন। সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদারকে দেয়া হয়েছে স্বাধীনতা পুরস্কার। এছাড়া শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসাবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। প্রধানমন্ত্রী সময় বললেন, 75-এর পর এদেশের স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে, নষ্ট করা হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি। 21 বছর পর আমি যখন সরকার গঠন করি, তারপর থেকেই বাংলাদেশের ইতিহাস মানুষের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি। কারণ আমরা তো মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। তো বিজয়ী জাতি কেন আমরা অন্যের কাছে হাত পেতে চলবো, মাথা নিচু করে চলবো? বিশ্বে গর্বের সাথে নিজেদের পরিচয় দেয়া, যে উদ্দেশ্যে দেশের স্বাধীনতা, শেখ হাসিনা বললেন সেই লক্ষ্য পূরণেই কাজ করে যাচ্ছে তার সরকার। কারো কাছে ভিক্ষা চেয়ে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সাথে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলা, এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছি। এবছর স্বাধীনতা পুরস্কার পাওয়া আজিজুর রহমান কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বললেন, সামনে করোনা মহামারীর প্রকোপ আরো বাড়তে পারে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আবার নতুনভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে ব্যাপকভাবে, এবং ইউরোপে যখন আসে এর ধাক্কাটা আমাদের দেশেও আসে। তো আমরা এখন থেকে প্রস্তুত, আমরা এখন থেকে তৈরি হচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি। আমি রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। ডাক্তার এস.এম. আরাফাত, আপনার কাছ থেকে একটু শুরুতেই আমি জানতে চাই, আমরা কেমন প্রস্তুতি
নিয়েছি। আপনার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আপনার বিভাগেরই প্রস্তুতিটা কি? আর আমার সবচেয়ে বেশি কৌতূহল আপনারা একটা নিজেরা এক ধরনের এক্সপেরিমেন্ট করেছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে করোনা ইউনিট, সেখানে আপনারা চিকিৎসকরা আপনাদের কয়েকজনের ইনিশিয়েটিভ এটা। আমরা এখন পিপিই বলতে যেটা বুঝি একেবারে কাভারাল, যেটা একটু প্লাস্টিক টাইপের এবং যাতে নাকি বাইরে থেকে অত ধুলো ঘাম হাঁচি কাশি না ঢুকতে পারে, সেরকম একটা অফকোর্স বাইরে থেকে আমদানিকৃত কিছু কিছু আমাদের এখানেও তৈরি হয়। সেই পিপি বলতে আমরা ওই গাউনটা বুঝি, কিন্তু চিকিৎসকেরা আগে যেটা ব্যবহার করতেন সেই সার্জিক্যাল গাউন অথবা যেটা ফ্লুইড রেজিস্ট্যান্ট, একটু আগে আমাকে ডক্টর ফজলে রাবি ধরিয়ে দিচ্ছিলেন, তো অন্যরকম একটা গাউন আপনারা সাহস করে পরে ওটার একটা এক্সপেরিমেন্টও করেছেন। অনেক দিন হলো আমি সার্বিক বিষয়টা একটু একবারেই একটু আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। প্রথমত আমাদের প্রস্তুতিটা কেমন আছে? ধন্যবাদ মনীষা। প্রথমেই এটিএন বাংলাকে আমার ধন্যবাদ এটিএন নিউজ এখানে ডাকার জন্য। জি সরি, এটিএন নিউজকে ধন্যবাদ। তো যেটা হলো যে আপনি প্রথমে কোশ্চেন করেছেন যে আমাদের যে বর্তমান যে করোনা পরিস্থিতি, এখানে আমাদের প্রস্তুতি কেমন। আসলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি যদি বলি, আমরা শুরু থেকে কিন্তু পর্যায়ক্রমে একটা ধাপে ধাপে কিন্তু আমরা করোনার একটা কমপ্লিট চিকিৎসা ব্যবস্থা বলে যা বোঝায় তা তৈরি করা হয়েছে। আমার মনে করি খুব সুপরিকল্পিত এবং বলবো যে সুসংগঠিত ভাবেই। যখন প্রথমে আমরা শুরু করেছিলাম, যখন প্যান্ডেমিক শুরু হলো মার্চ, তখন থেকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুরু করা হয়েছিল ফিভার ক্লিনিক, যেখানে আমাদের বিভিন্ন পেশেন্টদেরকে নানা রকম যারা বিভিন্ন জায়গায় টেস্ট করতে গিয়ে নানা প্রবলেম হচ্ছিল, আমরা কিন্তু ওখান থেকে শুরু করেছি। তারপরে দেখা গেল যখন করোনার সার্ভিস শুধু আমাদের ডায়াগনোসিস না, আমাদের চিকিৎসা ব্যবস্থাও, যেহেতু আমরা একটা টার্সিয়ারি আবার মানে সেন্ট্রাল পয়েন্ট অফ মানে হেলথ কেয়ার বাংলাদেশে, এবং একমাত্র এই পর্যন্ত কার্যক্রম আছে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়, তো সেখানে কিন্তু আমরা পরে করোনা ইউনিট চালু করলাম। আমাদের এখানে আমাদের প্রশাসনের সহযোগিতায় প্রায় 230টা সম্পূর্ণ চিকিৎসা করার মতো সম্পূর্ণ অক্সিজেন সাপ্লাই সহ আমরা কিন্তু চিকিৎসা শুরু হলো। এখন পর্যন্ত কিন্তু আমাদের আসলে কোনো প্রতিদিনই অনেক পেশেন্টকে এখনো ফেরত দিতে হচ্ছে, যেহেতু এখানে আমাদের সিট সেই পরিমাণ নাই। কিন্তু প্রতিটা রুগী আমাদের যা যা করোনা রুগীর জন্য একটা আন্তর্জাতিক পর্যায়ে যে ধরনের চিকিৎসা করার জন্য লাগে, এগুলি কিন্তু এখানে আছে, যেগুলো আমরা আমাদের সহযোগীদের সাথে বিভিন্ন ডিসিপ্লিনের চিকিৎসকের সাথে প্রশাসনের সুস্পষ্ট তদারকিতে চলছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এখানে বলবো যে চিকিৎসার দিক দিয়ে রুগীদের আউটকাম অত্যন্ত স্যাটিসফ্যাক্টরি। তো এটা হলো আমাদের এখন পর্যন্ত প্রস্তুতি। এবং এরপরে আমরা কিন্তু যখন দেখলাম যে করোনা সার্ভিস শুধু চিকিৎসা দেওয়ার শেষ না, আপনার সবাই অবহিত আছেন, মনীষা আপনি একটা টক শোতে আপনার সাথে আমরা ছিলাম, যে করোনা পরবর্তীতে বেশ কিছু কিন্তু কমপ্লিকেশন হয়, তা বিভিন্ন ধরনের আমরা বলি লং কোভিড সিনড্রোম, ওইটার দিকে তাকিয়ে আমরা কিন্তু প্রথম শুরু করেছি আমাদের করোনা পেশেন্টের জন্য পোস্ট কোভিড ক্লিনিক। সেটা ওই ক্লিনিকটা কিন্তু আমাদের চলছে, প্রতি সপ্তাহে 2 দিন করে চলছে, এবং এখানে আমাদের অনেক সংখ্যক রোগী আসছেন নানা ধরনের কমপ্লিকেশন নিয়ে, আমরা যে রোগীগুলো ডিসচার্জ করি। তো সুতরাং আমরা ডায়াগনোসিস, চিকিৎসা এবং চিকিৎসা পরবর্তী কমপ্লিকেশন যদি বলি, সবকিছু মিলেই কিন্তু একটা ওয়েল কম্পোস্ট বা ওয়েল অর্কেস্ট্রেটেড একটা চিকিৎসা আমরা দেওয়ার চেষ্টা করছি আমাদের সীমিত পরিসরে আমাদের প্রশাসনের নেতৃত্বে। তো এই ক্ষেত্রে আমাদের সহযোগীরা সবাই সবচেয়ে সহযোগিতা করছেন। এখন বর্তমানে যেই পরিস্থিতি আমরা আশঙ্কা করছি ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে যে আমাদের করোনা আসলে সেকেন্ড ওয়েভের ব্যাপারটা যদি আসে, আমাদের আসলে এইগুলো নিয়ে যেটা প্রথম আমাদের লক্ষ্য, যে এই সেকেন্ড ওয়েভটা প্রিভেন্ট করা, এটা আসলে প্রতিষ্ঠানের পক্ষে একা সম্ভব না। এটা আমাদের জানেন যে পৃথিবীর অন্য দেশে, আমাদের দেশে কিন্তু সেকেন্ড ওয়েভ একটু ডিফারেন্স আছে। আমার দৃষ্টিতে অন্য দেশে যেগুলো হয়েছিল, ওনারা কিন্তু যে লকডাউন মানে বেশ স্ট্রিক্ট লকডাউনে ছিল। যখন লকডাউন ওনাদের চলে গেল, তখন কিন্তু মিক্সিং এবং মানে গ্যাদারিংস অফ পিপল বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বেড়ে গেল, পার্কে, বিচে, আপনার নিউজও করেছেন, অনেক ইন্টারন্যাশনাল চ্যানেলও হয়েছে। ফলে কিন্তু আমাদের দেশে কিন্তু সত্যি কথা যদি বলি, আমাদের এখানে কিন্তু মানুষজনের ভিতর এখনো সে পরিমাণ সচেতনতা শুরু থেকেও কম ছিল, এখনো কম।
ফলে আপনি রাস্তাঘাটে, এমনকি আমি বলবো যে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে যে প্রথম 1-2 মাস দেখা গেলো যে রোগীর আসতো না, এখন কিন্তু আপনি প্রতিটা চিকিৎসা প্রতিষ্ঠানে কিন্তু কোনো মানে উপচে পড়া ভিড়। ওখানে কোনোভাবেই আমাদের পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না যে সেই ডিস্টেন্সিং মেনটেন করে। দেখুন আজকে না, গত 2-3 মাস ধরে আমাদের এই ধরনের পরিস্থিতি। তো এতে আমাদের যেটা মনে হয় যে আমাদের এখন যে সাস্টেন একটা অবস্থা আছে, প্রথম দিকে যেমন আমাদের যে পরিমাণ মৃত্যু হওয়ার আক্রান্ত হার ছিল তার তুলনায় কিন্তু গত 2-3 মাস মানে জুন জুলাই পর থেকে একটা পর্যায়ে এসে কিন্তু একই লেভেলে অলমোস্ট চলছে বলা চলে। ধরেন এখন 10-12% লোক যা টেস্ট করছে পজিটিভ হচ্ছে, এবং আমাদের সরকার থেকে যে আমাদের যে বিভিন্ন স্ট্যাটিস্টিক দিচ্ছে তাতে মৃত্যু দেখা যাচ্ছে 20 থেকে 22, 23, 25 এরকমই হচ্ছে। ফলে এটা কিন্তু একটা গত জুলাই মাসের পর থেকে মোটামুটি এইভাবেই চলে আসতেছে। এবং আমাদের দেশের শীত আর ওই দেশের শীতকালে কিন্তু অনেক সিস্টেমটা কিন্তু পার্থক্য। ডিফারেন্ট। ওই রাইট, ওখানে যে এত শীত যেখানে হয়, আমাদের ডক্টর রাব্বি যখন ইউটিউব ছিল জানে, বা আমাদের যখন আমরা ওখানে ছিলাম, ওখানে শীতে কিন্তু আসলে মানুষ কখনোই বাসা মানে ভেরি ডিফিকাল্ট টু স্টে আউট অফ হোম, এবং ওরা পাবে ইয়েতে যায়, অনেক গ্যাদারিংটা অনেক বেড়ে যায়, এবং ওইসব দেশে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাস তো এই জন্য শীতকালে প্রকোপটা বেড়ে যায়। যার জন্য দেখা যায় যে ওনাদের কিন্তু অ্যাপ্রিহেনশন যেটা যে সেকেন্ড ওয়েভ হবে, আমরা আশাবাদী হয়তো বাংলাদেশে সেই আসার সম্ভাবনা কম। কারণ যেই সোশ্যাল স্ট্রাকচার, যেই ডাইনামিক্স, পপুলেশন ডাইনামিক্স, যে আমাদের সিজনাল যে ভ্যারিয়েশন অফ পপুলেশন মানে অ্যামিউজমেন্টস অ্যারেঞ্জমেন্টস, এটা কিন্তু আসলে ইজ এ বিট ডিফারেন্ট ফ্রম দ্যাট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা আশা করি বা আশা করছি যে আমাদের হয়তো বা সেই পরিমাণ ভয়াবহভাবে হওয়ার সম্ভাবনাটা কম। তো আমাদের প্রস্তুতি হচ্ছে যে আমরা আমাদের জনগণকে যারা আসবেন, যারা আছেন, তাদেরকে আসলে প্রস্তুত হতে হবে। প্রস্তুতি মানে কি, আমাদের তো একটা তৃতীয় বিশ্বের দেশ, পৃথিবীর কোনো দেশেই কিন্তু ইকোনমিক এইভাবে ধরে রাখতে পারবে না আইসোলেশন করে বা লকডাউন দিয়ে। তাহলে আমাদের করণীয় হচ্ছে যে এই আমাদের ইকোনমিও রান করতে হবে, আমাদের হেলথ সিস্টেমও রান করতে হবে, আমাদের লোকজনকে সুস্থ রাখতে হবে। তাহলে আমাদের করণীয় হচ্ছে যেটা বেসিক, ভেরি ভেরি বেসিক, যে আমাদের আসলে সোশ্যাল ডিস্টেন্সিং, ফেস মাস্ক পরা এবং হ্যান্ড ওয়াশিং, ইউ হ্যাভ টু মেক ইট এ সেকেন্ড টু আওয়ার হ্যাবিট। এই জিনিসটা যদি আপনি মেনটেন করতে পারেন, দেন আমরা কিন্তু তাহলে এই যে সেকেন্ড ওয়েভের সংক্রমণ বা আশঙ্কা থেকে কিন্তু আমরা নিজেদেরকে সেভ রাখতে পারবো, আমাদের জনগণকেও সেভ রাখতে পারবো। আর তৃতীয় যে কোশ্চেনটা আপনি করলেন আমাদের গাউন নিয়ে, এটা আমাদের যে ডিউটি ডাক্তারদের আমরা আমাদের আসলে পিপি কিন্তু একটা কম্পোনেন্ট, শুধু একটা না, পিপি কিন্তু পুরো মানে একেবারে হেড কভার থেকে ফেস কভার থেকে সেটা পুরোটাই। জি জি জি। তো আমাদের যাই হোক, আমরা হয়তো আমরা যেটা আমরা মিডিয়া বা যেভাবে আমরা পিপি বলতে বুঝি যে গাউনটাকে, আসলে গাউনের ভূমিকা কতখানি। গাউনটা কিন্তু আপনি যদি খেয়াল করেন, আমাদের দেশে প্রথম দিকে কিন্তু প্রচুর সংখ্যক আমাদের পুলিশ সদস্য বাহিনী, আমাদের চিকিৎসকরা ছাড়াও অনেকেই কিন্তু ইনফেক্টেড হয়েছিল। তো আমার একটা যেটা ধারণা যে ওনার যে পিপি পরে যে ওনার যে বিভিন্ন জায়গায় ডিউটি করেছিলেন, এইটা একটা পিপি বলতে আমি কাভারল, আমি পিপিও কাভারল পরে কিন্তু অনেক আমি পুলিশ আমি কর্মকর্তা বা আমাদের স্টাফের রাস্তায় ডিউটি করতে দেখেছি। এই যে কাভারলটা কিন্তু ওয়ান সোর্স অফ ইনফেকশন অ্যাজ ওয়েল। এটাও যদি আমরা প্রপারলি হ্যান্ডেল না করি, এটা কিন্তু আমাদের কিন্তু রক্ষার চাইতে এটা আক্রমণ বা আপনার ঝুঁকির কারণ হবে। তো আমরা আমাদের কলিগ যারা ডক্টর রাব্বি আছে, আমাদের আরো কিছু আমাদের কলিগ যারা আমাদের কনসালটেন্ট আছেন, আমরা যখন রাউন্ডে যাই, আমার জন্য আমার কয়েকবারে আমরা যাওয়া পরে তো তখন কিন্তু আমরা যেটা পড়ি আসলে এই ধরনের ফুল কাভারঅল পরি না। আমরা যেটা নর্মাল যে একটা সার্জিক্যাল গাউনটা একটু ঠিক ওটা আমরা পরি। এবং গত ধরি যে আমরা তো বেশ বহুবারই আমাদের যাওয়া পড়েছে, আল্লাহর রহমতে আমাদের যারা কলিগরা থেকে শুরু করে আমরা কেউ কিন্তু এখন পর্যন্ত আক্রান্ত হই নাই, যদিও এটা প্রায় আমাদের 4 মাসের উপর হতে চললো। তো এটা আমাদের অবশ্যই মনে করি যে এটা মূল কারণ কি, আসলে কাভারঅলের ভূমিকা কি। কাভারঅলটা হলো কি, আপনি যখন ওয়ার্ডে রাউন্ড দিচ্ছেন বা কোনো কোভিড রোগীতে যাচ্ছেন, কোনো কারণে যখন স্পিল করে, তার হয়তো বা কাশি বা কোনো কারণ আপনার শরীরে যদি এসে পড়ে, যদি আপনার শরীরে যেন প্রোটেকশন দেয়, এটা হলো মেইন পারপাস। এটা কিন্তু আপনাকে যদি বলি যে মেইন আপনার প্রোটেকশন, এটা কিন্তু না, আসলে মেইন প্রোটেকশন হচ্ছে ইউ নিড এ ভেরি গুড মাস্ক, ভেরি গুড মাস্ক, ভেরি গুড হ্যান্ড হাইজিন, গ্লাভস অ্যান্ড প্র্যাকটিসিং অফ গুড হাইজিন ফ্রম মানে আমাদের ইনফেকশন প্রিভেনশনের জন্য যে হাইজিনটা মেনটেন করতে বলি, এই কয়েকটা জিনিস আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাভারঅল কিন্তু আমি মনে করি যে আপনাদের আমাদের সবার জন্য যে একদম ইস নট এ ম্যান্ডেটরি, সবার জন্য লাগবে। তবে যারা একদম রুগীর কাছে অনেকক্ষণ থাকেন, যাদের রুগীর একদম সন্নিকটে অনেক সেবা দিতে হয়, তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু লাগবে।
তো আপনি শুনে খুশি হবেন যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটিতে যারা চিকিৎসা দিচ্ছেন, যারা ফ্লোর ডাক্তার, যে ফ্লোরে যারা দীর্ঘক্ষণ থাকেন, 8 ঘন্টা থেকে কোনো কোনো 12 ঘন্টা থাকছেন, আমাদের যদি টোটাল পপুলেশন অফ ডক্টর যারা সার্ভিস দিচ্ছেন তাদেরই কিন্তু সংক্রমণের হার ভীষণ কম, এবং 4 থেকে 5 জন ম্যাক্সিমাম আমাদের সংক্রমিত হচ্ছেন ডিউটি করতে গিয়ে, এবং সবাই কিন্তু মাইল্ড সিমটম, সবাই ভালো হয়ে গেছেন। আচ্ছা, তো এটা ইন্ডিকেট করে আপনারা যদি এই ধরনের যদি প্রোটেকশন আমরা প্র্যাকটিস করি, বাহ, আমরা যদি নিজেদের ওই জিনিসগুলি নাক, মুখ, চোখ, যেটা আমরা টি জোন বলি, এই জিনিসগুলি সেভ রাখি, তাহলে কিন্তু আপনার শুধু আপনার যারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন বা যারা জনগণ আছেন, ওনারা কিন্তু সেভ থাকবে। এটা ভেরি সিম্পল প্র্যাকটিস, ইট ইজ ভেরি গুড প্র্যাকটিস, এবং বিনা পয়সা, অল্প পয়সা। আজকে আপনি যদি দেখেন যে স্টেটসে একটা স্টাডি ওনারা করেছেন, যে দেখছেন যদি সিম্পল যদি মাস্ক যদি শুধু ইউজ করে, সিম্পল মাস্ক, তাহলে 1,30,000 লোক ওরা সেভ হতো। আচ্ছা, তো এইটা ভেরি সিম্পল মেসেজ আই ওয়ান্ট টু সে টু আওয়ার পিপল, বাহ। যে আমরা জন্য এই জিনিসগুলি প্র্যাকটিস করি। বাহ। ধন্যবাদ মনীষ। অনেক মানে আশাপ্রদ ঘটনা, এবং আমরা বারবারই চেষ্টা করছিলাম আপনাদের সঙ্গে যোগাযোগ করতে। যেদিন থেকে আপনারা শুরু করেছেন এই এক্সপেরিমেন্টটা, 1 মাস পার হওয়ার পর থেকেই কিন্তু চেষ্টা করছিলাম আপনাকে, রাব্বি, ডক্টর ফাজলে রাব্বি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছি, একটু এটার মানে আউটকামটা কি হলো, এটার ফলাফলটা কি, ভালো পেলেন কি মন্দ পেলেন। আজকে 4 মাস বাদে খুবই ভালো লাগলো, এবং অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। একটা তো অন্তত রিলিফ আপনি দিলেন, যে এই কাভারাল নিয়ে, গাউন নিয়ে যেই এক ধরনের হুজ্জতি চলেছে, আবারও হয়তো দ্বিতীয় দফা, হয়তো বলছি ইউরোপের মতো আমাদেরটা হবে না, কিন্তু শোরগোল, আওয়াজ, বাজেট, এটা নাই ওটা নাই, তাতে কিন্তু দ্বিতীয় দফা, যে আমরা করোনার আবারও আরেকটা ঢেউ আসতে পারে, এই করোনা প্যান্ডেমিক না হোক, একটা ইনফোডেমিক্সের একটা ঢেউ হয়তো আবারও একটা শুরু হতে পারে। সেখানে কিছু নয়েজ তৈরি হবে, কিছু অপচয় হবে, কিছু চুরি হবে, কিছু দুর্নীতি হবে। সেই জায়গায় অন্তত কাভারালের জায়গাটা তো একটু আমাদেরকে বাঁচালেন, একটা ভালো রেফারেন্স। আমার মনে হয় সাংবাদিক মাসুদ কামাল অনেকক্ষণ অপেক্ষা করছেন বলার জন্য, অনেক হয়তো প্রশ্ন আছে। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখনো যুক্ত হননি, কিছুক্ষণের মধ্যে আমরা তাকে পাবো। বাকি তৌফিক জোয়ারদার, ফজলে রাব্বি চৌধুরী এবং ডক্টর এস.এম. আরাফাত আছেন। মাসুদ কামাল, আপনি যোগ করতে পারেন। না, আসলে এই ডক্টর আরাফাত যে কথাগুলি বললেন, এগুলি তো খুবই পজিটিভ ব্যাপার, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এই যে আমরাও নিজেরাও এর মধ্যে, ওনারাও অভিজ্ঞ হয়েছেন, ওনারা অনেক অনেক রুগীকে হ্যান্ডেল করেছেন, করে বুঝেছেন কীভাবে করতে হবে। এবং এখন আমি অনেক ডাক্তার সাহেবদেরকে বলতে শুনি যে যদি আমরা শুরুতে ব্যাপারটা ধরতে পারি, তাহলে এখন মৃত্যুর হার আমাদের এখানে খুবই কম, প্রায় নাই বললেই চলে। আমি অনেক ডাক্তারকে বলতে শুনেছি যে বড় ধরনের কোনো ডিজাস্টার, মানে আপনার ড্যামেজ না হওয়ার আগে যদি ধরা পড়ে, তাহলে আমাদের এখানে তেমন সমস্যা এখন আর হচ্ছে না। তো এটা ওনাদের অভিজ্ঞতার ফল, এবং এই অভিজ্ঞতা থেকে ওনারা সাহসী হয়েছেন, এটা একটা বড় কথা। এবং আমি নিজেও মনে করি যে যদি সেকেন্ড ওয়েভটা এসেও যায়, যেখানে যেহেতু অন্য অন্য জায়গায় আসছে, আমাদের এখানে আসতেও পারে, অস্বাভাবিক কিছু না, আমাদের অতটা ঠান্ডা না পড়লেও আসতে পারে, যদি এসেও যায়। এবং তারও যে বড় কথা, শুরুতে আমরা যে কাজটা করেছিলাম, আমার মনে হয় আমরা এখন আর সেভাবে কাজ করব না। আচ্ছা, মনে করেন এই যে 2 মাস 3 মাস ছুটি সব বন্ধ, আমাদের এই বুঝটার দিনে হয়ে গেছে নিজেদের ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে, যে এটার আর দরকার নেই। আসলে আমরা নিজেরাই এতটাই এই ব্যাপারে মানে আমাদের প্রতিরোধ ক্ষমতা হয়ে গেছে। এখন কি, এখন আপনি রাস্তায় বের হন, বাজারে যান, আমি তো মনে করি মিনিমাম 50% লোক কোনো রকম স্বাস্থ্যবিধি মানেই না। যদি এই লোকগুলিকে আপনি মানাতে পারতেন, তাহলে হয়তো আমি মনে করি সংক্রমণের হার আরও কমতো। যে কথাটা ডাক্তার আরাফাত বললেন যে আসলে মাস্ক, এটাই হলো সবচেয়ে বড় ভ্যাকসিন এই মুহূর্তে। আপনি যদি মাস্কটা সবাইকে পরাতে পারেন, যে কোনোভাবেই হোক, যদি পরাতে পারেন, তাহলে কিন্তু অনেক ঝামেলা কমে যায়। আর এই ব্যক্তিগত হাইজিন যে ব্যাপারটা, হাত ধোয়াটা, তো এগুলো, এটা কিন্তু অনেক ফ্যামিলিতে আমি দেখেছি যে আমাদের কিন্তু এখানে একটা মোটামুটি অভ্যাসের পর্যায়ে পৌঁছে গেছে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত। একদম নিম্নবিত্তের খবর আমি ওইভাবে বলতে পারবো না, তো সেটাও কিন্তু অভ্যাসটা করানো সম্ভব। আমার মনে হয় এখন যার হবা, শুনেন, করোনা যদি হয়, খুব বেশি আমাদের সামর্থ্য নিয়ে ফিরিয়ে রাখা, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এটাকে আমরা ম্যানেজ করতে পারি। এবং অনেকে করোনা হয়েছে, তেমন কিছু হয়নি, তারা সুস্থই আছেন, এরকম অনেকে বলেন। সেটাও মনে হয় একদম অযৌক্তিক, একদম উড়িয়ে দেওয়ার মতো নয়। কিন্তু কাজে আমরা আসলে করোনার সঙ্গে বসবাসে মোটামুটি মানে এক ধরনের অভ্যস্ত পেয়ে প্র্যাকটিস গেছি। করা শুরু করে
করেছি আর কি, আমার মনে হয়, আমার মনে হয়। করোনার সঙ্গেই বসবাস। সেটা হবে। আমি ডক্টর ফজলে রাব্বী চৌধুরী আপনার কাছে জানতে চাই, যেখানে ডক্টর এস এম আরাফাত শেষ করলেন যে কাভারাল যেটা সেটা ব্যবহার না করে আমাদের যে সিম্পল যেই সার্জিক্যাল গাউন, সেটা আমি একটু ডাক্তার এবং চিকিৎসা সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আশ্বস্ত করার মতো কিছু শুনতে চাই আপনাদের অভিজ্ঞতা থেকে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যেই অভিজ্ঞতা, আপনারা চিকিৎসকরা, আপনারা একদল এই ইয়াং চিকিৎসক, আপনারাই এই উদ্যোগটা নিয়েছিলেন এবং এটার ফলাফলটা অন্য সবার একেবারে উপজেলা লেভেলেও যদি একটু ছড়িয়ে দেওয়া যায় আপনাদের অভিজ্ঞতাটা, তাহলে তো অনেক হাহুতোষ, অনেক আক্ষেপ, অনেক অভিযোগ অনুযোগ, অনেক এক্সকিউজ যে এটা কেন করব, আমার তো এটা নাই, সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। এটাও এক ধরনের প্রস্তুতির অংশ। আমি ডক্টর ফজলে রাব্বী চৌধুরী আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ। সকল দর্শককে ধন্যবাদ এবং জনাব মাসুদ কামাল সাহেবকে দেখা হয়নি, বাট আমি ওনার কথা শুনতে খুব পছন্দ করি। হি ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমি মূল প্রসঙ্গে একটু চলে আসি। আমাদের প্রফেসর আরাফাত স্যার যেটা বলছিলেন যে আমরা যে ফ্লুইড রেজিস্ট্যান্ট গাউনটি ব্যবহার করি, এটা আমরা আমাদের বাংলাদেশি গার্মেন্টস এরই তৈরি এবং ব্যক্তিগত উদ্যোগে আমরা এখন এটা ব্যবহার করছি। এটার প্রাইসও কিন্তু কম। আমরা যে কাভারঅল গুলা ব্যবহার করি সেটার তুলনায় এটার বড় লটে কিনলে মাত্র 70-80 টাকার মতো পড়ে। তো যেটা আশ্বস্ত করার বিষয় সেটা হলো যে আমাদের দেশে আমরা একটা ইবোলা মহামারী হয়েছিল, আপনাদের মনে আছে কিনা? ইবোলা মহামারীর যেটা মুশকিল ছিল যে ইবোলাতে সিক্রেশন, মানে আমাদের বডি ফ্লুইড, যেটা ঘাম, রক্ত বা ইউরিন, বমি, এগুলো স্কিনের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে আপনার ইবোলা হওয়ার সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। এ ধরনের কিছু হেমোরেজিক অসুখ থাকে বা কিছু ইনফেকশাস ডিজিজ থাকে যেগুলো স্কিনের মাধ্যমে অ্যাবজর্পশন হয় বা স্কিন দিয়ে ইনকুলেশন বলি আমরা, স্কিন দিয়ে প্রবেশের বিষয় থাকে। তো আরাফাত স্যার যেটা বলছিলেন যে আমরা যে কোভিড এর ক্ষেত্রে আসলে টি জোনটা হলো মেইন। এই টি মানে আমরা আমাদের নাক, মুখ এবং চোখ, এই তিনটা জায়গাকে যদি আমরা সংরক্ষিত, সুরক্ষিত রাখতে পারি তাহলে কোভিড থেকে রক্ষা পাওয়া, মানে কোভিড হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ কোভিড স্কিন দিয়ে প্রবেশ করে না যদি না আপনার স্কিনটা ব্রিচ থাকে, আমরা যেটা বলি কাটা স্কিন বা কোনো ক্ষত থাকে। ব্রিচ স্কিন না হলে এটা স্কিন দিয়ে প্রবেশের সম্ভাবনা নেই এবং টি জোনটা রক্ষা করতে পারলে আপনি সুরক্ষিত। তাহলে আমার প্রয়োজন একটি ভালো মাস্ক, N95 বা সমমানের একটি মাস্ক এবং একটি গগলস বা একটি ফেস শিল্ড। এটাই হলো মূল উপকরণ। প্লাস আমরা কোনো কারণে কাজ করতে গিয়ে মনের অজান্তে আমরা টাচ করে ফেলতে পারি, ছুঁয়ে ফেলতে পারি আমাদের নাক, মুখ এবং চোখ, যার কারণে হাতে একটি গ্লাভস পরা জরুরি এবং হ্যান্ড স্যানিটাইজ বা হ্যান্ড ওয়াশ করা জরুরি। মানে এটা তো চিকিৎসকদের জন্য বললেন, অথবা যারা করোনা পেশেন্টদেরকে হ্যান্ডেল করেন তাদের জন্য, তাই তো? তাদের জন্য। এবং সেই কারণে ওনারা কনফিডেন্টলি এই কাভারঅলটা, যেটা হেড কাভার সহ, শু কাভার সহ যেটা আমরা পরি বা পড়তে দেখেছি, এটাকে অ্যাভয়েড করা সম্ভব। হ্যাঁ, একটা জিনিস এখানে বলে রাখা ভালো যে আমরা যখন কোভিড রোগীদের সেবা দিতে যাব সেখান থেকে স্পিল হওয়ার সম্ভাবনা থাকে। মানে কেউ, আপনি রোগী দেখতে গিয়ে হঠাৎ করে একটা কাশি দিয়ে দিলেন, উনি হঠাৎ করে বমি করে ফেললেন, তখন স্পিল হয়ে আপনার জামা কাপড় নষ্ট হতে পারে, আপনার স্কিনের কন্ট্যাক্টে, স্কিনে দীর্ঘ সময় ধরে স্পিল ওভার প্রোডাক্ট থাকতে পারে, যার কারণেই আমাদের শরীরটা ঢাকার প্রয়োজন হয়। এবং সেটার জন্য একটি ফ্লুইড রেজিস্ট্যান্ট গাউনই যথেষ্ট। এটার জন্য এই পুরো একদম যে ইবোলা স্যুট যেটাকে আমরা বলি, হেড কাভার, শু কাভার সহ টোটালি যে স্যুট, সেটা আসলে পরার কোনো প্রয়োজন নেই। এবং উন্নত দেশগুলোতে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এই দেশগুলো যারা কোভিড ওয়ার্ডে কাজ করছেন, আমি আমার চিকিৎসক ভাই বোনদেরকে বলতে পারি, ওনারা ইউটিউবে গেলে ফক্স নিউজ, বিবিসি নিউজে প্রচুর ভিডিওস আছে, ওখানে দেখবেন আইসিইউ ছাড়া অন্যান্য ওয়ার্ডে যারা কাজ করছেন তারা কিন্তু এই ধরনের একটা মাস্ক এবং ফেস শিল্ড পরেই কিন্তু কাজ করছেন এবং একটা গাউন নিয়ে। তারা কিন্তু ওইভাবে ইবোলা স্যুটের মতো এই লেভেল 3 কাভারঅল পড়ছেন না। তো এটা একটু অভ্যাসে চলে আসলে আমরা
আমরা নিজেদেরকে আরো বেশি কমফোর্টেবলি কাজ করতে পারবো, এটা অসম্ভব কষ্ট এই ধরনের পোশাক পরে দীর্ঘ সময় কাজ করা। মানে এবং আমরা যেটা আমাদের যেটা আমরা এই ভুলবশত অথবা অতি উৎসাহী অথবা অতি কি বলবো সচেতন হয়ে এই ইবোলা স্যুটটা, জি আনফরচুনেটলি এটা চাইনিজরা খুব ফেভারিট, ওরা খুব পছন্দ করে। এবং যখন ইবোলা কোভিড আউটব্রেক চায়নায় হওয়ার পরে আমরা যখন চাইনিজদের এটা ব্যাপক মাত্রায় ব্যবহার করতে দেখলাম, ফলোড বাই এশিয়া প্যাসিফিকের অন্যান্য কিছু কান্ট্রিতে, সিঙ্গাপুরে এবং হংকং এ, ওখান থেকে আসলে আমরা যে একবার অ্যাডাপ্ট হয়ে গেছে আমাদের ব্রেনে, এটা থেকে এর জন্য আমরা বের হতে পারিনি। এই আমি ইভেন স্যার এখানে আছেন, আমি আমন্ত্রণ জানাতে চাই, কেউ আসলে আমাদের ইউনিটে আমরা দেখাতেও পারি যে এটা দিয়ে সেফলি আসলে আপনি রাউন্ড দিতে পারবেন, কোভিড সেবা নিশ্চিত করতে পারবেন। আমরা আগ্রহী, আমরা আপনাদের সেফলি এত চমৎকার ভাবে একটা কমফোর্টেবল মানে পোশাক পরে আপনারা রোগীর একেবারে 100% চিকিৎসা সেবা দিচ্ছেন, এটুকু আমাদের দেশের যে আবহাওয়া, আমাদের দেশের যে অবস্থা, সেটার সাথে খাপ খাইয়েই তো আমাদের এই চিকিৎসার সংক্রান্ত এই গেজেটগুলো নিশ্চয়ই ব্যবহার করতে হয়। আমরাও আগ্রহী, আপনারা যদি অ্যালাউ করেন তাহলে আমরা অন্যান্য যারা সারা বাংলাদেশের চিকিৎসকেরা এই ইবোলা সুইটটা যাদের নাই, যারা হাপিতেশ করেন, তাদেরকে একটু দেখাতে পারি। আমরা সাংবাদিক মাসুদ কামালকে পেয়েছি স্টুডিওতে। কথা শুনছিলাম ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এবং ইনফেকশাস ডিজিজের বিশেষজ্ঞ। বেসিক কিছু তথ্য দিয়েছেন, আরও শুনবো একটা বিরতির পরে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, আবার করোনা আমাদের প্রস্তুতি, এই শিরোনামে কথা বলছি। আমাদের সঙ্গে ইতোমধ্যে কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যুক্ত হয়েছেন। আমরা তার আগে ডক্টর তৌফিক জোয়ারদার একটু আপনার কাছ থেকে শুনতে চাই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাবরই গত 8-9 মাস ধরেই একটা অভিযোগ আছে যে যতই আমরা প্রস্তুতির কথা বলি, আমরা কোপ করছি ইত্যাদি যাই বলি না কেন, এটা তো আসলে জনস্বাস্থ্যের বিষয়। কেন জানি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সেইভাবে ইনকর্পোরেট করা হচ্ছে না। জাতীয় কমিটিতেও কয়জন আছেন সেটা নিয়েও আপনাদের অনেক প্রশ্ন আছে। আমরা এবার দ্বিতীয় ধাপের জন্য, দ্বিতীয় ঢেউয়ের জন্য যখন তৈরি হচ্ছি, তখন কি জনস্বাস্থ্য বিষয়টি আমলে নেওয়া হচ্ছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আমলে নেওয়া হচ্ছে? এখনো পর্যন্ত সেভাবে চোখে পড়ছে না, তবে মানে একটা যদি পরিবর্তন হয়ে থাকে জনস্বাস্থ্য বিষয়টিকে, আমাদের তো আসলে খুব একটা ভিজিবল না, কারণ আমাদের প্রফেশনটা এমন যে আমাদেরকে অনেকটা পেছনে কাজ করতে হয়। ডিসিশন মেকিং, পলিসি মেকিং, রিসার্চ, সার্ভেইলেন্স, তারপরে হেলথ কমিউনিকেশন, এই বিষয়গুলোতে আমাদের কাজ করতে হয়, যেটা আসলে কিন্তু মানুষের চোখের সামনে খুব একটা পড়ার সুযোগ থাকে না। তো এই কোভিড-19 সিচুয়েশন এই প্রফেশনটাকে অনেকটা চোখের সামনে নিয়ে এসেছে এবং এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তাটাকে আমাদের সাধারণ জনগণের সামনে অনেকটা উপস্থাপিত করেছে। তো এখান থেকে কিছু টেক অ্যাডভান্টেজ, যেটাকে আমরা বলি যে একটা অ্যাডভান্টেজ বা সুবিধা নেয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। পাবলিক হেলথ প্রফেশনালদেরকে এঙ্গেজ করার যেমন প্রয়োজন আছে, এটার জন্য একটা কিন্তু ক্ষেত্র তৈরি হওয়ারও প্রয়োজন আছে, যেটা ঐতিহাসিকভাবে আমাদের হেলথ সিস্টেমে কখনো তৈরি হওয়ার সুযোগটা সৃষ্টি হয়নি। আপনি যদি আমাদের বিসিএস হেলথ ক্যাডারের দিকে তাকান, সেখানে যেই রিক্রুটমেন্ট প্রসিডিউর আছে, রিক্রুটমেন্টের যেই ইয়েটা হয়, অ্যাডভার্টাইজমেন্টটা হয়, সেখানে আপনারা দেখবেন যে এমবিবিএস এর মাধ্যমে যারা ঢোকেন, অর্থাৎ এমবিবিএস ডিগ্রি নিয়ে যারা ঢোকেন, তারা অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে বিভিন্ন জায়গায় পোস্টেড হন। অর্থাৎ একটা ক্লিনিক্যাল ট্র্যাক হিসেবেই এটা কিন্তু সিঙ্গেল ট্র্যাক হিসেবে ডেভেলপ করে। তো এখন কিন্তু অনেকেই মাস্টার্স ইন পাবলিক হেলথ করছেন, এমনকি পিএইচডিও করে আসছেন অনেক ইয়াং এজে। তো তাদের প্রোভাইডেড হওয়ার জায়গাটা কোথায়? তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যেটা আপনি যদি শ্রীলঙ্কার স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকান, সেখানে দেখা যায় যে ক্লিনিক্যাল ট্র্যাক না, ওদের যে ডিজি হেলথ, সেটার আন্ডারে ক্লিনিক্যাল ট্র্যাক, হাইলি ডেভেলপ ক্লিনিক্যাল ট্র্যাক, যে ওখানে ঢুকছে, এবং সাথে সাথে প্যারালালি একটা প্রিভেন্টিভ ট্র্যাক সাথে সাথে চলছে।
তো যারাই হেলথ সিস্টেমে ঢুকছেন, অর্থাৎ একদম আমাদের যে বিসিএস হেলথ দেওয়ার মতো করে যারা ঢুকছেন, তাদেরকে প্রথমে এই চয়েসটা করে নিতে হয়। সবাই ডাক্তার, কিন্তু তারা সব এমন না যে কেউ ডাক্তার না, ডাক্তাররাই ঢুকছেন, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ একদম সিঙ্গেল মাইন্ডেড ভাবে যে না, আমি একজন ক্লিনিশিয়ান হিসেবে আমার ক্যারিয়ার করবো, হুইচ ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি ফাইন, অ্যাপ্রিসিয়েবল। তারা ওই দিকেই মনোনিবেশ করে তাদের ক্যারিয়ারটাকে খুব সুন্দর মতো গুছিয়ে নিতে পারে। পক্ষান্তরে কিছু কিছু মানুষ হয়তো চিন্তা করতে পারেন যে না, আমি রিসার্চের দিকে মনোযোগ দিতে চাই, আমি অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যেতে চাই, আমি সার্ভেলেন্স করতে চাই, আমি পাবলিক হেলথ এডুকেশনের দিকে যেতে চাই, অথবা আমি অ্যাডমিনিস্ট্রেশনের সাইটগুলোতে যেতে চাই। তাদের জন্য কিন্তু একটা, এবং যারা কমিউনিটি বেসড সার্ভিস দিতে চায় তাদের জন্য ওই ডাক্তারদের মধ্য থেকেই একটা চয়েস দিয়ে তারা ওই ট্র্যাকে প্রোভাইডেড হয়ে যেতে পারে। তো এখন দেখেন বাংলাদেশে যখন যেটা যে এস এম আরাফাত স্যার খুব নাইসলি বলছিলেন যে যখন একজন রোগী আমাদের হাসপাতালে আসে তখন আমাদের দায়িত্বটা শুরু হয়, কিন্তু এর বাইরে যে আরো অনেক কাজ করার আছে সেখানে আমাদের ভূমিকাটা তো আসলে আমরা সেভাবে রাখতে পারি না। তো সেই দায়িত্বটা কারা পালন করবে? সেই দায়িত্বটা পালন করার জন্য পাবলিক হেলথ প্রফেশনালদের প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনীয়তাটাকে অ্যাকোমোডেট করার মতো কোনো সিস্টেম আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় ডেভেলপ করেনি হিস্টোরিক্যালি। তো এই জিনিসটা ডেভেলপ করতে হবে, আর এই জিনিসটা যখন ডেভেলপ করবে, যখন আমার সেই সাপ্লাইটা থাকবে, তখন একটা কিন্তু ডিমান্ডও তৈরি হবে। তো এই জন্য যখন হাই লেভেলের কমিটি, আরেকটা কমিটির ব্যাপারে যেহেতু প্রশ্ন করেছেন, আরেকটা জিনিস বলতে চাই, বাংলাদেশের যে স্বাস্থ্য নীতি 2011 আছে, সেখানে যে কর্মকৌশল আছে, সেখানে খুব সুস্পষ্টভাবে একটা ন্যাশনাল হেলথ কাউন্সিল করার কথা কিন্তু বলা আছে, অথচ প্রায় 1 দশক হয়ে গেলেও সেই ন্যাশনাল হেলথ কাউন্সিলটি কিন্তু এখনো তৈরি হয়নি। এবং সেখানে বলা আছে যে এই হেলথ কাউন্সিলটি হবে একটা মাল্টি ডিসিপ্লিনারি, অর্থাৎ এখানে শুধু যে ক্লিনিশিয়ানরা থাকবেন তা নয়, এর সাথে সাথে যারা পাবলিক হেলথ প্রফেশনাল আছে, হেলথ ইকোনমিস্ট আছেন, তারপরে হেলথ কমিউনিকেশন এক্সপার্ট যারা আছেন, মেডিকেল অ্যানথ্রোপোলজিস্ট যারা আছেন, অর্থাৎ স্বাস্থ্য নিয়ে যারা কথাবার্তা বলেন, কাজ করেন, তাদের একটা ভূমিকা রাখার সুযোগ থাকবে। তো এই জিনিসটা যদি আজ থেকে 1 দশক আগে যার প্রস্তাবটি উঠেছে আমাদের একদম খোদ স্বাস্থ্য নীতিতে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সেটা যদি বাস্তবায়ন হতো তাহলে এই প্রশ্নটি সামনে আসতো না যে কে কমিটিতে আছে, কে কমিটিতে, কারণ তখন একটা কিন্তু আমার এস্টাবলিশড একটা সিস্টেম থাকতো, যে সিস্টেমের মধ্যে সবার একটা রিপ্রেজেন্টেশন থাকতো। একটা কথা বলে শেষ করতে চাই, এই রিপ্রেজেন্টেশন মানে বহুমুখী রিপ্রেজেন্টেশনের কেন দরকার? আমি বলতে চাই না যে অমুক থাকবে অমুক থাকবে না, অমুক কেন থাকলো, এগুলো আসলে খুবই কাদা ছোড়াছুড়ির মতো এবং খুবই নিম্নমানের একটা আলোচনা। এই আলোচনা আমি যেতে চাই না। যারা কমিটিতে আছেন তারা নমস্য, আমি বারবার বলেছি এবং তাদের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু সেখানে কাদের থাকা উচিত, এটা যে একটা মাল্টিডিসিপ্লিনারি একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত, কারণ স্বাস্থ্য তো শুধুমাত্র চিকিৎসকদের বিষয় না, এখানে একটা মাল্টি ডাইমেনশনাল এবং মাল্টি প্রফেশনাল একটা ইস্যু আসলে হেলথকে আমরা WHO যেভাবে ডিফাইন করছি সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে। তো সেখানে সবার অংশগ্রহণটা দুটো কারণে দরকার। প্রায় 2-3-4 দিন আগে ব্রিটিশ মেডিকেল জার্নালে একটা ওপিনিয়ন পিসে তারা বলেছেন যে দুটো কারণে দরকার। একটা হচ্ছে যখন আমার মাল্টিপল ডিসিপ্লিনের মেধা একসাথে একটা সলিউশনের জন্য প্রযুক্ত হয়, তখন আমার ডিসিশন পুলটা বড় হয়। পুল বড় হওয়ার অর্থ হচ্ছে যে আমরা আসলে কেউই সলিউশন জানি না। এটা এমন না যে হেলথ ইকোনমিস্টই জানবেন বা এপিডেমিওলজিস্টই জানবেন বা ক্লিনিশিয়ানই জানবেন, কেউই কিন্তু আমরা জানি না, কারণ এটা নতুন প্রবলেম। কিন্তু আমার যখন পুলটা অনেক বড় হয়, তখন অনেকগুলো অপশন থেকে ডিসিশন মেকারদের পক্ষে একটা বা অনেকগুলো ডিসিশন টেস্ট করার সুযোগটা সৃষ্টি হয়, অনেকগুলো মাথা এখানে কাজ করে। আর দ্বিতীয়ত, ডিসিশন কিন্তু সবসময় আসে রাজনৈতিক যারা ডিসিশনটা দেন, যেমন একজন হেলথ মিনিস্টার, উনার মুখ থেকে আসবে, উনি কিন্তু এক্সপার্ট নন এই বিষয়ে, কিন্তু উনার মুখ থেকেই ডিসিশনটা আসে। তো যখন অনেকগুলো বিভিন্ন ধরনের মানুষ বা এক্সপার্টদের সাথে উনি কনসাল্ট করে একটা সিদ্ধান্ত দেন, তখন সেই সিদ্ধান্তটার একটা লেজিটিমেসি তৈরি হয়, অর্থাৎ একটা বৈধকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা যেতে পারে। তো এই কারণে একটা মাল্টি ডিসিপ্লিনারিটি থাকা দরকার এই কমিটির মধ্যে। কে আছে কে না এটা স্পেসিফাই করতে চাই না, তবে এখানে আমি যতটুকু বুঝতে পেরেছি ডক্টর তৌফিক জোয়ারদার, একটা ইনভলভমেন্ট থাকা, জি, যতটুকু বুঝতে পেরেছি, করোনা যতটুকু না চিকিৎসার তার চেয়েও বেশি সচেতনতার এই অ্যাওয়ারনেস তৈরি করার পেছনে যারা কাজ করেন, এবং এটারও যে একটা কি বলবো যে চিকিৎসা ব্যাকগ্রাউন্ড অথবা গবেষণা ব্যাকগ্রাউন্ডের কোনো ব্রেন দরকার, কোনো আইডিয়া দরকার, সেটাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা করে থাকেন। সেক্ষেত্রে আমাদের আসলে এই পরামর্শ কমিটিতে আপনাদের অবস্থান বা আপনাদের কোনো চিন্তাভাবনা আপনারা দিতে পারেন কিনা। আমি তো অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে পেয়েছি, স্যার আমাদের সঙ্গে আছেন, সরাসরি তার কাছেই জানতে চাই। স্যার, এই
গত 10 মাসে আমাদের কি কি শিক্ষা, কি কি ভুল করেছি, আর সামনের মানে 10 মাস কেন, কতদিন আমরা করোনা নিয়ে বসবাস করবো আমরা কেউ জানি না, সামনের দিনগুলোর জন্য সেই ভুল থেকে কি কি শুধরে নিয়েছে একটু যদি আমাদেরকে জানান। ধন্যবাদ মুন্নি সাহা, অনেক সুন্দর একটা প্রসঙ্গের অবতারণা করার জন্য। আসলে 10 মাসে বাংলাদেশ না, সারা বিশ্ব মনে হয় এটাকে বলে, একটা ইংরেজিতে শব্দ আছে ওয়েল টকড অ্যাবাউট, মানে বা হাইয়েস্ট টকড অ্যাবাউট টপিকটা কি, সেটা হলো করোনা, এবং সেটা থেকে বাংলাদেশের কোনো ব্যত্যয় নেই। আমি তৌফিক জোয়ারদারের বক্তব্য শুনছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, যেটার সাথে আমি শতভাগ সহমত প্রকাশ করছি। সেটি হলো যে হেলথ সেক্টরে স্টেক হোল্ডার কিন্তু মানে অ্যামাং দি ফিজিশিয়ানস অলসো এর স্টেক হোল্ডার হলো মাল্টিডিসিপ্লিনারি। এখানে যেমন ক্লিনিশিয়ান থাকতে হবে, এখানে থাকতে হবে পাবলিক হেলথ এক্সপার্ট, এখানে থাকতে হবে প্রোগ্রাম পিপল যারা প্রোগ্রামটাকে রোল করবে, এখানে থাকতে হবে হেলথ ম্যানেজার্স, ইটস এ মাল্টিডিসিপ্লিনারি। এবং হোল ওয়ার্ল্ডে পাবলিক হেলথ কিন্তু এখন খুবই একটা ইম্পর্ট্যান্ট এরিয়া, বিকজ আলটিমেটলি আমরা প্রথমে চাইবো যে রোগটা যাতে না আসে, বা আসলেও তার জন্য বিস্তার না ঘটে। তার জন্য সবচেয়ে যারা কার্যকর ভূমিকা রাখে তারা হলো পাবলিক হেলথ এক্সপার্টস। তো তারপরে কিছু যখন অসুস্থ হয়ে যায় তখন ক্লিনিশিয়ানরা তাদের রোল প্লে করে, আর ম্যানেজার বা যারা প্রোগ্রামার বা প্রোগ্রাম পিপল বলি, লাইক যেরকম আমাদের ডিজি হেলথ, লাইন ডিরেক্টরস, প্রোগ্রাম ম্যানেজার্স, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, সিভিল সার্জনস, ডিরেক্টর, বিভাগীয় ডিরেক্টর, তাদের ভূমিকা আর এক রকম, অ্যাডমিনিস্ট্রেটিভ। সো ইটস এ মাল্টিডিসিপ্লিন। আমি নিজে ক্লিনিশিয়ান হলো গত 20 বছর আই অ্যাম ডিপলি এনগেজড উইথ পাবলিক হেলথ, এবং আজকে পাবলিক হেলথের অনেকগুলো প্রোগ্রামে আমি যাই, যে পাবলিক হেলথ যে ফাউন্ডেশনের আমাদের মহাসচিব তৌফিক জোয়ারদার, এইরকম প্রোগ্রামে আমি গিয়েছি। অ্যান্ড আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমি একজন চাইল্ড স্পেশালিস্ট, এবং তার মধ্যে যদি আরো সাব স্পেশালিটি বলি, আমি একটা নিওনেটোলজিস্ট। তো আমার মনে হচ্ছে মুন্নি সাহা তো একবার আমার বঙ্গবন্ধুতে এসেছিল, আমার সঙ্গে একটা বাচ্চার ইয়েতে ইন্টারাকশন ছিল, যেটা আমি বলতে চাচ্ছি যে আমি যেদিন থেকে বুঝলাম যে পাবলিক হেলথ লাগবে, সেই দিন থেকে কিন্তু আমি, অনেকে আমাকে কিন্তু পাবলিক হেলথ আমাকে বলে ক্লিনিকো পাবলিক হেলথ এক্সপার্ট, এরকম নাম দিয়েছে। পাবলিক হেলথ পিপল, আমি ভীষণ রকম পাবলিক হেলথ পিপলদের সাথে কাজ করি, ভীষণ রকম প্রতিদিনই। তো যার ফলে জাতীয় পরামর্শ কমিটি তো আমাদের করা না, এটা সরকার করেছিল, কিন্তু তারপরেও আমাদের কিন্তু 3 জন পাবলিক হেলথ এক্সপার্ট আছে এখানে, খুবই সিনিয়র, বাই নেম আর বললাম না। কিন্তু আবার আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে 8 জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়ে একটা পাবলিক হেলথ এক্সপার্ট কমিটি করেছে। কিন্তু আমরা যত বেশি আরো ইনক্লুসিভ করব, যত বেশি পাবলিক হেলথ এক্সপার্টদেরকে নিব, একটা কথা আছে না, কালেকটিভ উইজডম ইজ ভেরি ইম্পর্টেন্ট, তত বেশি কাজ করবে। সো আমি with all due honor to the public health experts এবং public health people, এদেরকে লাগবেই, বিশেষ করে করোনাতে তো আরো লাগবে। এখন আসি যে এই 7-8 মাসে আমাদের কি অবস্থা, মুন্নি সাহা যেটা বলেছিল, আমি অলওয়েজ 7-8 মাসে আমি একটু নেগেটিভ প্রশ্ন করেছি স্যার, আমরা কি কি ভুল করেছি সেই ভুলগুলোর কি একটা তালিকা করেছেন? শিওর, ইয়েস। আমি আবার একটা জিনিস কি, ওই গ্লাসে যদি পানি অর্ধেক থাকে, অর্ধেক ভরা বলি, খালি বলি না, দিস মাই নেচার। কারণ আমি একটা person with a positive frame of mind can do many things. A person with a negative frame of mind will always raise issues. যার বাংলা সরলীকরণ করলে দাঁড়ায়, পজিটিভ ফ্রেমের মাইন্ডরা সবকিছু সলভ করতে পারে কঠিন পরিস্থিতি, আর নেগেটিভ ফ্রেমের মাইন্ডরা এই আজকে এই ইস্যু করলে কালকে ওই ইস্যু তৈরি করে, কিন্তু কাজের কাজ করে। বাট আমি যেটা বলবো, আমি কিন্তু সব জায়গায় যেটাকে বলি ব্ল্যাক টু ব্ল্যাক, হোয়াইট টু হোয়াইট, কি পর্যন্ত অর্জন হয়েছে সেটা বলবো, আর কি পারি নাই, ভুল করছি অবশ্যই বলবো, কারণ ভুল থেকেই তো আমার শিক্ষা নিতে হবে। ভুলটা যদি শুরু করি, তাহলে শুরুতে আমরা যখন মার্চে 8ই মার্চ প্রথম, তারও আগে যাই, উহানে যখন ডিসেম্বর 2019 সালে ব্যাপক আকারে এই মহামারীটা ছড়িয়ে পড়লো, তার কিছুদিনের মধ্যে ইউরোপ, তার কিছুদিনের মধ্যে আমেরিকা, তারপরে কিন্তু এশিয়াতে এসছে। ওই সময় কিন্তু আমাদের উচিত ছিল আরো প্রস্তুতি নেওয়া। এই কথাটা আমি কিন্তু সবসময় বলি। তখন আমাদের প্রস্তুতিটা একটু ঢেলে ঢালা ছিল। 2 নম্বর, যখন মার্চে 8ই মার্চ ফার্স্ট আমাদের কেস ডিটেকশন হলো,
18 মার্চে আমাদের প্রথম মৃত্যু হলো করোনায়। মাঝখানে আরেকটা ডেট আছে, সেটি হলো কি, খুব ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, 15 মার্চে একটা বিশাল সংখ্যক ইটালি প্রত্যাগত প্রবাসী বাংলাদেশে ঢুকলো, এবং এইখানে ম্যানেজমেন্টটা ঠিক হয়নি, একদম পরিষ্কার। হয়তোবা আজকে এত দূর নাও ছড়াতে পারতো যদি আমরা ওই সময় অন্য দেশের মতো শিক্ষা নিতাম, যে তাদেরকে এয়ারপোর্ট থেকে নামার পরেই এটা, এবং আরো বলি পরাজয় হয়নি তারা, তাদেরকে কিন্তু আশকোনাতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারা থাকেনি কেন? বিকজ আমি একদম বলতে চাই ওখানে ব্যবস্থাপনা ওয়াজ নট পারফেক্ট। আমি এত কষ্ট করে আসছি অল দ্য ওয়ে, মানে ফ্লাই করে, আমার যদি ব্যবস্থাপনা, ওইখানে তারা ক্ষুব্ধ হয়েছিল, বললো যে তাহলে আমি বাসায় চলে যাব। সেই সময় ক্ষোভের কারণে হোক কি কারণে বাসায় ছেড়ে দিতে হলো, এবং আস্তে আস্তে এটা ছড়াবে। সো আমি 3টা ল্যান্ডমার্ক বলি, 8 মার্চ, 15 মার্চ, 18 মার্চ। এই জায়গাটাই আমাদের পাবলিক হেলথ যে মেজার্স গুলো নেওয়া উচিত ছিল, এটা হয়নি। দ্বিতীয় যেটা হলো, সারা বিশ্বে যেমন বুঝতে পারিনি, এখানে কিন্তু বাংলাদেশের দোষ দেবো না, মানে আমরাও বুঝতে পারিনি যে কিভাবে কি করব, যার ফলে আমেরিকা যখন মানে রীতিমতো ঘেমেছে, আর ইউরোপ তো রীতিমতো ছেড়ে দিয়েছিল যে 65-র উপরে, পরে নামিয়ে বলে 60-এর উপরে কোনো ব্যক্তিকে আমরা চিকিৎসা দেবো না। ইউরোপের মতো যারা মানে হিউম্যানিটি বা ম্যানকাইন্ডের প্রতি তাদের রেসপেক্ট পৃথিবীর বলা অন্যতম, দে হ্যাড টু বি আনরেসপেক্টফুল টু দ্য সিনিয়র সিটিজেন্স। তাদেরকে চিকিৎসা দিতে বলছে যে দেওয়া যাবে না, ভেন্টিলেটর নেওয়া যাবে না, বা আইসিইউতে নেওয়া যাবে না। আমাদের দেশেও কিন্তু প্রথম দিকে তাই হলো। কি হলো, আমরা কোভিড একরকম হাসপাতাল করলাম, একটা করলাম নন কোভিড হাসপাতাল। কি ঘটনা ঘটেছে পরিষ্কার সবার মনে আছে। একটি রোগী গেছে, বলেছে যে আপনি যে কোভিড বা কোভিড না, আমাকে প্রমাণ সনদপত্র দেখান, তাহলে আপনাকে এখানে ভর্তি করবো। ঘুরতে ঘুরতে পথে মারা গেছে, সেটাও আমরা দেখেছি। 2 নম্বর হচ্ছে আমাদের অক্সিজেনের যে সাপ্লাই অভাব ছিল। 3 নম্বর হলো আমাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা, যেটা মোর ইম্পর্টেন্ট দেন আইসিইউ। আমরা আইসিইউর পিছনে দৌড়িয়েছি, ভেন্টিলেটরের পিছনে দৌড়িয়েছি, কিন্তু হাই ফ্লো নেজাল ক্যানুলা ছিল না। তো সেখানে শুনেছি গেটের মধ্যে বসে আছে রোগীরা, যে আমাদের জায়গা নাই। এই জিনিসগুলো আমাদের ভুল হয়েছে, কিন্তু ওই ভুল থেকে যে শিক্ষাটা নিয়েছে সেখানে যাব আবার। এই জায়গাটায় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে, তার যে উদ্যোগ, তার যে শক্তিশালী ভূমিকা, পরবর্তীতে মন্ত্রণালয় এবং অধিদপ্তর এবং আমাদের চিকিৎসক সমাজ, আমাদের সেবিকারা, এবং আমাদের জাতীয় পরামর্শ কমিটি থেকে, আমাদের বিভিন্ন সোসাইটি অফ মেডিসিন, সোসাইটি অফ সবার সম্মিলিতভাবে যে এগিয়ে আসার ফলে এখন যেটা দেখবেন, আমাদের তখন যখন আমাদের এই কমিটি গঠন হয় 2 থেকে 2,500 টেস্ট হতো, এই টেস্টটা বেড়ে চলে গেছিল 18,000 পর্যন্ত। এখন কমেও কিন্তু আজকে হয়েছে 15,000 মতো, 14-15,000, which is not bad, বাট আরো বেশি হওয়া উচিত ছিল। মানে আমি এখনো বলি যে প্রায় এভরি সিঙ্গেল ডে যদি ন্যূনতম, স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু সব তো পারবো না, সক্ষমতা 30,000 করে যদি আমরা টেস্ট করতে পারতাম ভালো হতো, বাট নেভারদিলেস 14-15,000 কম না, সেটা আমরা করতে পেরেছি। আমাদের হাসপাতালগুলো এখন অনেক বেশি গোছানো। এখন কিন্তু মেজরিটি হাসপাতালে অক্সিজেন সাপ্লাইটা অনেক স্ট্রং, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম বলি বা সাপ্লাই, কিছু কিছু এখনো কমতি আছে, বাট দেজ আর অল অন প্রোগ্রেস হচ্ছে। ডাক্তার এবং নার্সরা প্রথম দিকে যে হিমশিম খাচ্ছিল, কিভাবে পিপি পরবে, কিভাবে ডিউটি রোস্টার হবে, কি ম্যানেজমেন্ট হবে, ইট ইজ মাচ স্ট্রিমলাইন। এই মুহূর্তে প্রফেসর আরাফাত, ফজলে রাব্বি যে চিকিৎসা দেয়, ইউনাইটেড স্টেটস একই চিকিৎসা দেয়। আমি একদম ভেরি স্ট্রংলি বলতে পারি, ইটস নাথিং ডিফারেন্ট যে তারা একরকম করছে, এরা আর একরকম করছে, নো, আমরা করছি। সো আমাদের মৃত্যুর হার কমেছে, চিকিৎসাতে অসন্তোষটা কমে গেছে, এই জিনিসগুলো আমাদের কাজ হয়েছে। আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হলো ভ্যাকসিন। সেই ভ্যাকসিনের ব্যাপারে কিন্তু আমরা জাতীয় পরামর্শ কমিটি থেকে সরকারের সাথে বসেছি। এই একটা জায়গায় আমি মনে করি এবার আবার একটু গোছানো কাজ হচ্ছে, মানে অর্থাৎ কোথায় কোন ভ্যাকসিনটা কোন ডেভেলপমেন্ট পর্যায়ে আছে সরকার সেটা জানে। কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, কার্যকর যোগাযোগ না, আমরা বলেছি যোগাযোগ মানে তো এমইউ ডাজ নট গিভ ইউ দ্য গ্যারান্টি যে আমরা ভ্যাকসিন পাবো। এই জন্য অর্থ জমা রাখা এবং মানে ফাস্ট ট্র্যাকে আসার পরে কারা কারা পাবে প্রায়োরিটি, বিকজ একবারে তো আর আমার 15-16 কোটি আসবে না, হয়তো 40 লাখ বা 1 কোটি আসবে, তাহলে কে পাবে। থার্ড হলো এদের স্টোর করার যে ক্যাপাসিটি আছে কিনা, কোল্ড স্টোরেজ আছে কিনা, কোল্ড চেন মেনটেন করে জেলা এবং উপজেলাতে পৌঁছাতে পারবে কিনা, ভ্যাকসিনেটর আমার অ্যাডিকুয়েট আছে কিনা, দিবে কিনা, সিরিঞ্জ গুলো যেগুলো ইউজ করতে হবে সেগুলো আছে কিনা, সেগুলো ডিসপোজ করা, অল এই ম্যাটার গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ সেভারাল টাইমস বসা হয়েছে, এবং মোটামুটি এগুলোর সবকিছু স্ট্রিমলাইন। তো ভ্যাকসিন আমি আশা করি যে ভ্যাকসিন যখন আসবে তখন আমরা পাবো, কিন্তু
আমি সব গণমাধ্যমে একটা বলি, আমি কিন্তু ভ্যাকসিনের দিকে তাকাই না, মানে রিয়েলি মানে বাই হার্ট বলি ভ্যাকসিন আমার কাছে অনেক পরের কথা। বিকজ যে ভ্যাকসিন আসবে কবে আমরা জানি না, কতটুকু কার্যকর সেটাও জানি না, এ কতদিন প্রোটেকশন দেবে সেটাও জানি না। এত কিছু বলছে যে আমরা ফেজ 3 ট্রায়াল, অনেক কিছু বলছে, বাট কেউ বলছে না যেটা 6 মাস, 1 বছর, 2 বছর না 5 বছর নাকি লাইফ লং প্রোটেকশন দেবে, কেউ বলতে পারছে না। সেই জন্য স্বাস্থ্যবিধিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আলোচনা শুনেছি কিন্তু আগে, মানে ওই স্বাস্থ্যবিধিটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান ভ্যাকসিন। জি জি স্যার, আমাদের ভ্যাকসিনের নাম স্বাস্থ্যবিধি নিশ্চয়ই। ইয়েস। একটা ছোট্ট জিনিস একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই স্যার, চায়নার ভ্যাকসিনের যে ট্রায়ালটা আমাদের এখানে হওয়ার কথা ছিল, সেখানে কি আমরা পার্টিসিপেট করছি? চায়নার ভ্যাকসিনের ব্যাপারে অনেক সময় মানে গড়িয়ে গেছে, তারপরে যখন ফাইনালি সিদ্ধান্ত হলো যে চায়নার সাইনোভ্যাক এই ট্রায়ালটা আইসিডিডিআরবি এবং আইডিসিআর যৌথভাবে করবে, এমন অবস্থায় চায়না যেটা জানালো যে তাদের ফান্ড পুরোপুরি নাই, তারা কো ফাইন্যান্স হিসাবে সরকারের কাছে একটা বড় অ্যামাউন্ট চেয়েছে এবং তারা বলেছে তারা কিছুটা করবে। এই চায়না প্রাথমিক যে ফান্ডটা দিয়েছিল সেই ফান্ডটা হয়তো তারা তুলে নিয়েছে আমাদের সিদ্ধান্তহীনতার কারণে। স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে ঠিক টাইমে তারা এটা রেসপন্স করতে পারেনি, এরকম খবরও তো স্যার আমরা আছে। সুতরাং চায়নার ভ্যাকসিনটা যদি আগেও হয়, আগে আবিষ্কৃত হলেও তো আমরা সেটার প্রায়োরিটির মধ্যে নাই, কারণ এই ভ্যাকসিন ট্রায়ালের ক্ষেত্রেই আমরা তাদের এক ধরনের অসহযোগিতা হয়তো আমাদের অদূরদর্শিতার কারণে করেছি। আমাদেরকে পরিষ্কার করবেন কিনা স্যার? অবশ্যই আমি মনে করি যে চায়নার ভ্যাকসিনের প্রথম যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল তখনই যদি দ্রুততার সাথে সিদ্ধান্ত হতো হয়তোবা এই ট্রায়ালটা চলতো। কারণ আমি আবার এটার সঙ্গে একটু ভিন্ন জায়গায় যাব, আবার ব্যাক করবো এই পয়েন্টে, বাট রিলেটেড। সেটি হলো ভ্যাকসিন ট্রায়ালটা কেন আমাদের দেশে দরকার, এটা আমাকে বহু জায়গায় প্রশ্ন করা হয়েছে। আমি কয়েকটা পয়েন্ট বলেছিলাম। নাম্বার 1 হলো, আমি যদি কোনো ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণ করি বাংলাদেশ, যে কোনো প্রতিষ্ঠান বা গবেষক দল, তাহলে আমাদের সক্ষমতা প্রমাণিত হবে যে আমরা পারি, অথবা সক্ষমতার কোনো ঘাটতি থাকলে সেটা মেটানো সম্ভব হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বলবে যে ইয়েস, আমি ওই ভ্যাকসিন ডেভেলপমেন্টে আমি একটা অংশীদার, এটা কে না চায় সম্মান। তৃতীয় হলো, আমার জনগোষ্ঠীর উপরে ওই ভ্যাকসিনটা কার্যকর কিনা আমি জানলাম। কারণ আমি যদি শুধু চায়না ব্রাজিলের জনগণের উপরে কার্যকর জানলাম, আমার মধ্যে একটা খুঁতখুঁতানি ভাব থাকবে যে বাংলাদেশে কি এটা ইকুয়ালি কাজ করবে, তাহলে আমার জনগণের উপরে কাজ করছে কিনা জানতে পারতাম। 3 নম্বর। 4 নম্বর হলো, যখনই আমি কোনো ট্রায়ালে অংশগ্রহণ করব সেই কোম্পানির কাছে তখন আমি সুলভ মূল্যে পাবো 1 নম্বর, এবং প্রথম অংশীদার হিসাবে ওই ভ্যাকসিনটা পাবো। সেই জন্য ভ্যাকসিনের ট্রায়ালের ব্যাপারে আমি সবসময় জোর দিয়েছিলাম। এখানে যেটা হলো যে চায়না সাইনোভ্যাকটা সম্ভবত এই দেরির কারণে আপাতত শুনেছি এটা স্থগিত, কিন্তু এরপরেও আরো কয়েকটা ভ্যাকসিন ট্রায়ালের ব্যাপারে বাংলাদেশে আলোচনা হচ্ছে। যদি এরকম সার্থক আলোচনা হয়, বাংলাদেশে যদি আরো কয়েকটা ভ্যাকসিন ট্রায়ালে যারা ফেজ 3-তে আছে তাদের সাথে অংশগ্রহণ করতে পারে, আমি তো খুশি হব এবং আমি চাই যে সেটা যেন হয়। আরো অনেক কিছু শুনবো স্যার আপনার কাছ থেকে, অনেক প্রশ্ন আছে। মাসুদ কামাল অনেক প্রশ্ন নোট করেও রেখেছেন। একটা বিরতির পরে আরো অনেক প্রশ্ন নিয়ে এবং প্রশ্নের জবাব নিয়ে দর্শক আপনাদের সামনে হাজির হচ্ছি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, আবার করোনা আমাদের প্রস্তুতি, শিরোনাম নিয়ে আমরা কথা বলছি। এতক্ষণ আমরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছ থেকে শুনছিলাম আমাদের প্রস্তুতির ভালো এবং মন্দ দিকে। গত 10 মাসে কি ভুল আমরা করেছি, ভুল থেকে কি শিক্ষা নিয়েছি। অনেকগুলো প্রশ্ন লেখা আছে মাসুদ কামালের খাতায়, এবং আলোচকও অনেকে আছেন, প্যানেলে অনেকেই আছেন। আপনি সবাইকে আলাদা আলাদা করে একটা করে বা দূরে করে প্রশ্ন করতে পারেন। না, আমি মানে ছোট 2-3টা ব্যাপার বলি। ওনারা তো ক্লিনিক্যাল এবং সাইন্টিফিক অনেক কথাবার্তা বললেন। আমি মানে আমাদের
স্বাভাবিক সাধারণ মানুষের কতগুলি ফিলিংসের কথা বলি, কতগুলি দেখার কথা বলি। দেখেন এই রোগটা তো নতুন ছিল, তাই না? এই রোগটা সম্পর্কে অনেক অনেক কিছু জানতেও না, কিন্তু আমরা বিশ্বের সঙ্গে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের দেশে এই রোগে মৃত্যুর হার প্রায় সবচেয়ে কম, যেগুলো সবচেয়ে কম তার মধ্যে একটা আমরা 1% মানে এত অব্যবস্থাপনার পরেও হ্যাঁ আমাদের এখানে মৃত্যুর হার কম। কাজে এই যে মৃত্যুর হার কম, আমি মনে করি কি কেন এই মৃত্যুর হারটা কম, এটা নিয়ে একটা গবেষণা হওয়া উচিত ছিল। মানে হয়েছে কি অলরেডি আমাদের জীবনযাত্রার কি কারণে, কিছু একটা কারণ তো আছে। যত কিছুই বলুক, আমাদের স্বাস্থ্যমন্ত্রী যত বগল দাবা করো করেন না কেন, বগল বাজান না কেন যে ওনার সাফল্য, ওনার কোনো সাফল্য নাই। আমাদের জীবন যাপনের জন্য আমাদের কয়জন লোক চিকিৎসকের কাছে যে পৌঁছতে পারছে, তত পারেনি। তো আমাদের জীবনযাপনের কোন কারণটার কারণে, কোন শ্রেণীর মধ্যে কি কারণে এই মৃত্যু হারটা কম, এটা নিয়ে আমি মনে করি একটা গবেষণা হওয়া উচিত ছিল। গবেষণা হলে কি হতো, ওইখান থেকে আমরা শিক্ষা নিতে পারতাম যে কি করতে হবে এবং কি করতে হবে না। সেই জিনিসটা কিন্তু আমরা আসলে পারি নাই। আমরা এই রোগের শুরুর কয়েক মাস ব্যস্ত ছিলাম ওই ফোন নাথিং পিপি নিয়ে। ওই যে আমাদের এক ডাক্তার সাহেব, উনি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, উনি এমন এমন সব জ্বালাময়ী স্ট্যাটাস দিয়েছেন যে পিপি ছাড়া আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এই সমস্ত পিপি ঝামেলা নিয়ে আমরা অনেকদিন কনফারেন্স করেছেন, কান্নাকাটি করেছেন, হ্যাঁ অনেক কিছু হয়েছে। তার কারণেই এই ভেজালের পিপি হয়েছে। তারপর আমাদের এই বেরসিক ডাক্তার আরাফাত, ডাক্তার ফজলিরা, ওনারা প্রমাণ করে দিলেন যে ওটা কোনো দরকারই নাই। কি করবেন বলেন, এটা হলো আমাদের নিয়তি। তো এখন যা হবার হয়ে গেছে, আমি এটাকে কোনো অন্যায় মনে করি না। কেন ভাই, প্রথম তো ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে চলবে, কিন্তু কোশ্চেনটা হলো ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আমরা পেলামটা কি, সেটা নিয়ে কি আমাদের কোনো গবেষণা হয়েছে? এটা হওয়া দরকার ছিল। কেনাকাটাতে এত গুরুত্ব দেওয়া দরকার ছিল না। কেনাকাটায় লাভ, অবশ্যই লাভ, যারা করবেন, যারা দেখভাল করবেন, যারা অনুমোদন দিবেন, সবারই লাভ, কিন্তু এটার দিকে দেওয়া ছিল। আমি আরেকটা কথা বলবো, যে জিনিসটা আমরা পারিনি, সেই জিনিসটা হলো শুরু থেকে কিন্তু আমরা বলতেছি যে মাস্ক পরতে হবে। এটা WHO বলছে, আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, আপনিও বলছেন। হ্যাঁ, আমি অস্বীকার করবো না, আপনি মানে অনেক উদ্যোগ নিয়েছেন এটা নিয়ে। এই মাস্ক পরাটাকে আমরা বাধ্যতামূলক করতে পারিনি। আমরা করতে পারতাম, যেমন আমাদের হেলমেট নিয়ে হলো, হেলমেট না হলে পেট্রোল দেওয়া হবে না। তো আপনি মাস্কটা নিয়ে এরকম একটা কিছু করতে, একটা স্লোগানে যদি দিবেন, স্লোগানটা রাষ্ট্রীয় পর্যায়ে প্রচার করেন না, যে নো মাস্ক নো সার্ভিস নো হায়ার, সেটা শুরু হয়েছে কিছুতে। এটা করতে হতো, এটা আমরা পারিনি, একদমই পারিনি, এটা পারিনি। আর যে জিনিসটা পারিনি, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে ডক্টর তৌফিক জোয়ারদার যে কথাটা বলেছেন, যে আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এখন নতুন করে ভাবতে হবে। কে প্রশাসনে যাবেন, কে জনস্বাস্থ্য নিয়ে যাবেন, কে ক্লিনিক্যাল সাইডে যাবেন, এটা এখনই কিন্তু আমাদের দেখার প্রয়োজনীয়তা আছে। এটা হচ্ছে না বলে হচ্ছে কি, যে যার যার মতো সুবিধাগুলি নিচ্ছে। আমরা ভাবতেছে যে স্বাস্থ্য বিভাগটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, ওনারা ওনাদের মতো করে কাজ করছেন, পারেন না তো কিছুই, কিন্তু দায়িত্ব ছাড়বেন না। আবার ক্লিনিক্যাল লোককে নিয়ে বসাই যাচ্ছেন প্রশাসনে, অনেক সময় পারেন না। দেখেন এই যে গত একদিন ধরে নানা রকম হইচই, যে অফিসে কি টাকনুন নিচে কাপড় পরা যাবে নাকি উপরে পরা যাবে, নাকি মাথায় হিজাব পড়তে হবে, এগুলি কেন হয়? যে উনি তো ভাই ওই জায়গার লোক না, উনি তো প্রশাসনের লোক না, ওইটার সাথে আসলে প্রশাসনিক কাজগুলো কি করতে হবে। মানে যেই বিতর্কিত যেই অর্থাৎ যেই নির্দেশনাটা দিলেন এবং সেটার জন্য তাকে শোকজ করা হয়েছে, এইটার সঙ্গে এই স্বাস্থ্য বিভাগে কাজ করা না করার কি সম্পর্ক এই প্রশাসনের সঙ্গে? কোনো কিছু না, মূল কথা হলো কি, উনি তো ভাই ওই প্রশাসনের লোক, ওই জিনিস তো ওই এখন স্বাস্থ্য প্রশাসন কিন্তু আলাদা, স্বাস্থ্য প্রশাসন আর উপজেলা প্রশাসন কিন্তু এক জিনিস না। কাজে স্বাস্থ্য প্রশাসনের লোক তো উনি না, যে কারণে ওখানে বসে বুঝতে পারছেন না যে কোনটা কোন আদেশটা দিলে পরে ওনার অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকবে। উনি মনে করছেন ঠিক আছে, আমি ঠিক মতো টাকটুন উপরে কাপড় পরাই, তাহলে সবাই শক্ত হয়ে যাবে। নাকি তিনি আদিষ্ট হয়ে একটি ইস্যুর জন্ম দেওয়ার জন্য হয়েছে, কেন হয়েছে ওনার মনের কথা বলতে পারবো না, বাট আমরা যেটা পেয়েছি সেটা হলো বিব্রতকর। এটা হওয়া উচিত। কাজেই এই স্বাস্থ্য বিভাগটাকেও, স্বাস্থ্য খাতটাকেও কিন্তু, যেমন একটা লোক MBBS পড়তেছে, ওনাকে ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারে যেই কিন্তু ওনাকে নির্ধারণ করে দেওয়া উচিত যে উনি কোন দিকে যাবেন। উনি কি প্রশাসনের, স্বাস্থ্য প্রশাসনে যাবেন, নাকি উনি আপনার জনস্বাস্থ্যে যাবেন, নাকি কোথায় যাবেন? উনি কি ক্লিনিক্যাল সাইডে যাবেন না প্রিভেন্টিভ সাইডে যাবেন? এগুলো করে দিলে কি হয়, করে দিলে কিন্তু সব মিলিয়ে স্বাস্থ্য বিভাগের একটা লাভ হয়। এই বিষয়গুলো আমি মনে করি করোনার কারণে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, এবং স্পষ্ট হওয়ার পর এখান থেকে আমরা কতটুকু শিক্ষা নেব,
এইটা হলো এখন দেখার বিষয়। মানে অনেক কিছু তো আমাদের সামনে স্পষ্ট হয়, কিন্তু এক্সিকিউশনে গিয়ে কোথাও আমরা গিয়ে থমকে যাই। কোঅর্ডিনেশনের একটা বিরাট মানে অভাব। আমি মাঝে মধ্যে ঠাট্টা করে বলি আমাদের একটা মন্ত্রণালয়ের নাম থাকা উচিত কোঅর্ডিনেশন মন্ত্রণালয়। মানে ওইখানে অন্তত একজন মন্ত্রী থাকলে সব জায়গায় যে কোঅর্ডিনেশন দরকার হয় সেখান থেকে এই কোঅর্ডিনেশনের সাপ্লাইটা অথবা নিশ্চিত করা যেত। এটারই সবচেয়ে বেশি অভাব বাংলাদেশে। তো আমরা অনেক কিছু শিখি, কিন্তু সেটার এক্সিকিউশনটা কোথায়? এবং সেটার জন্য এই দ্বিতীয় দফা বা দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতির ক্ষেত্রে সেই সমন্বয়ের জায়গাটাই বা কোথায়? এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই প্যানেলিস্টদের কাছ থেকে। আপনার আরো কোনো পয়েন্ট আছে? পয়েন্ট নাই। তাহলে আবারও আমরা একটু ডাক্তার এস এম আরাফাতের কাছ থেকে একটু শুনে নেই। যে প্রশ্নগুলোর অবতারণা করলেন মাসুদ কামাল, সেখানে কোন জায়গায় আপনি রেসপন্স করবেন? কোনোটার সাথে একমত বা দ্বিমত পোষণ করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ মনীষা। জনাব মাসুদ কামাল সাহেব বেশ অনেকগুলি পয়েন্টে টাচ করেছে। তারপরে একটা টাচ হলো যেটা আমাদের পিপিই নিয়ে। আসলে করোনা ব্যাপারটা যে একদম সম্পূর্ণ নতুন ছিল, শুধু আমাদের এখানে না, সারা পৃথিবীতে। আপনি যদি খেয়াল করেন যে প্রথম দিকে করোনার মৃত্যুর হার, আমাদের দেশ বাদ দেন, ইউরোপ আমেরিকাও যদি ধরেন, আমেরিকা কিন্তু প্রথম 2-3 মাস কিন্তু মৃত্যুর হার অনেক বেশি ছিল, কিন্তু সাবসিকুয়েন্টলি দেখেন এখন কিন্তু ওখানে মৃত্যুর হার ওখানে কমে আসছে। কারণটা কি? কারণ হচ্ছে করোনা রোগটা যখন আসলো তখন আসলে কিভাবে চিকিৎসা হবে, কিভাবে কখন ভেন্টিলেশন, কখন আইসিইউতে নিতে হবে, সবাই কিন্তু অন্ধকারে ছিল। দেখা যেত যে কিছু অক্সিজেন লাগবে, একটা পর্যায়ে গেলে সাথে সাথে আইসিইউ নিয়ে যেত, আইসিইউতে গিয়ে ওনারা মারা যেত। ফলে দেখা গেল পুরো চিকিৎসা নিয়েই একটা বিরাট মানে কনফিউশন কেওয়াজ ছিল। তবে গত কয়েক মাস ধরে ধরা যায় সারা পৃথিবীতে একটা স্ট্রিম লাইন অফ থিঙ্কিং রিগার্ডিং দ্য ম্যানেজমেন্ট অফ করোনা পেশেন্টস। এটা আমাদের কিন্তু আমার যেটা প্রফেসর শহীদুল্লাহ স্যার বললেন, ইউরোপ আমেরিকা বলেন, বাংলাদেশ বলেন, আমরা একদম কনফিডেন্টলি বলতে পারি যে ওখানে যেই ওষুধটা প্রয়োগ করা হয়, যেই কারণে প্রয়োগ করা হয়, অলমোস্ট সেম কারণ ইস্যুগুলি কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা, আমরা কিন্তু বলবো আমরা খুবই স্যাটিসফ্যাক্টরি। এটা একটা বিরাট ব্যাপার, কারণ আমরা চিকিৎসা পিপিই নিয়ে প্রথম যে আমাদের চিকিৎসক ভাইদের ভিতরে যে আশঙ্কা ছিল, এটা কিন্তু অমূলক নয় আসলে। এটা আসলে অযাচিত বলা যাবে না, কারণ এই পিপিই কিন্তু আমাদের প্রথম দিকে পুরো বাংলাদেশে বলেন, সারা ইন্ডিয়া তো সব দেশেই কিন্তু এটা নিয়ে একটা বড় ধরনের তোলপাড় ছিল। সবাই মনে করতো যে এই ধরনের কভারঅল যদি না থাকে তাহলে কিন্তু মনে হচ্ছে যে আমরা হয়তোবা কোনোভাবেই করোনা থেকে আক্রান্ত বাঁচতে পারবো না, চিকিৎসকরা বা নার্স বা হেলথ কেয়ার ওয়ার্কার্স। ফলে কিন্তু পর্যায়ক্রমে যখন ধীরে ধীরে কিন্তু ইভলিউশন, যেটা বললেন মাসুদ কামাল সাহেব, যে আসলে আমরা কি শিখছি, আমরা আস্তে আস্তে বুঝতে পারতেছি আসলে আমাদের প্রোটেকশন গুলো কিন্তু ওইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা লাইট হয়ে এই পর্যায়ে আসছি। যে প্রথম দিকে যে চিন্তা ভাবনা ছিল তাতে আমরা মনে করি একদম যে অমূলক ছিল, আমি মনে করি যে অমূলক ছিল। পরে ফেজ বাই ফেজ আমরা কিন্তু বুঝতে পারছি। জি, করোনা অনেক রকমের হচ্ছে। জি স্যার। জি না স্যার, আপনি বলেন, আপনি শেষ করলে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর কাছে আবার যাব। স্যার শেষ করেন। তাহলে সেটাই বলছিলাম যে এই ধরনের যে ফেজ বাই এখন আমরা দেখতেছি, আসলে যদি একটা জিনিস আমরা ডাক্তারদেরকে এনশিওর করতে চাই, হেলথ কেয়ার প্রোভাইডার, আমাদের খুব ভালো একটা মাস্ক দিতে হবে। উই নিড এ ভেরি গুড মাস্ক। একটা ভালো মাস্ক, একটা ভালো একটা মানে চোখ সেভ করার জন্য ফেস শিল্ড এবং গ্লাভস, এই তিনটা জিনিসে কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না। এটা বলবো যে একটা যদি আমাকে দেন আপনি, আমাকে ডাক্তারদেরকে অবশ্যই N95 সার্টিফাইড প্রোটেক্টেড একদম ডিজাইন যেন থাকে সেরকম মাস্ক দিতেই হবে। কারণ একজন ডক্টর ফ্লোরে 8 থেকে 12 ঘন্টা থাকেন, প্রতিটা রুগীর কাছে যান। এখন কিন্তু এরকম নাই যে রুগীর কাছে যাচ্ছেন, রুগীর কাছে কথা বলছেন, রুগী এক্সামিনও করছেন কোনো কোনো ক্ষেত্রে। এখানে তো অনেক রকমের মানে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে এখন তো আপনারা ঠিকঠাক মাস্কটা পাচ্ছেন। এক্স্যাক্টলি, সেটাই বলতে চাচ্ছি। আমাদের যে বললাম যে আক্রান্ত হার কম, আমরা কিন্তু যে মাস্ক কোয়ালিটি আমরা দেই, আমরা যেটা পাচ্ছি বা আমি নিজে যেটা ব্যবহার করছি, আমাদের নিজেরাই প্রমাণ, জানি না ভবিষ্যতে বলতে পারছি না। এই গত 5-6 জুলাই থেকে শুরু করে 4 মাস অধিক আমাদের সহকর্মী যারা আছেন আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে যে যাচ্ছি আমরা কিন্তু কেউ কিন্তু এখন পর্যন্ত এই করোনা কাজ করতে গিয়ে ইনফেক্টেড হয় না, এটুকু আপনাকে বলতে পারি। সো ইউ নিড এ ভেরি গুড মাস্ক, ভেরি গুড টিচিং রিগার্ডিং প্রোটেকশন অফ ইয়োরসেলফ। এই দুইটা জিনিস যখন এক হবে
আসলে কভারঅল অবশ্যই একটা দরকার, কিন্তু ইটস নট যে ইট ইজ দ্য 100%, মানে আমি বলবো যে আমাদের জন্য দরকার, কিন্তু খুবই মাস্ক কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না। জি, এটা কিন্তু পরিষ্কার তবে আমাদের আমরা জন্য আপনার কথা থেকে এটুকু বুঝলাম কাভারালের দরকার নাই। আপনারা যে এক্সপেরিমেন্টটা করেছেন তাতে কভারঅল অন্য রাইট। অন্য চিকিৎসকদের জন্য এটা একটা বার্তা, কিন্তু মাস্ক এখনো পর্যন্ত জুলাই থেকে আম, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকেরা যারা করোনা চিকিৎসা দিচ্ছেন তারা যে মাস্কটি ব্যবহার করছেন, ইতিমধ্যে শারমিন, সাবরিনা, নানান নাম আমরা দেখেছি, নানান সূত্রে, যুবলীগ, অমুক লীগ, তারা মাস্কের ব্যবসায়ী। সেই সব কারণে মাস্কের ভেতর দিয়েও দুর্নীতি ঢুকেছে এবং সেই দুর্নীতির ভেতর দিয়ে অনেক ডাক্তার আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন। গত 4 মাসের রিডিংয়ে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় কিছুটা হলেও একটু স্বস্তির নিঃশ্বাস আছে, কেউ আক্রান্ত হননি। এটি আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছে। এই জায়গায় কোনো দুর্নীতি এবং কোনো রকমের স্বজনপ্রীতি সেগুলো ঢুকতে দিলেই করোনা ঢুকে যাবে। আসলে করোনা এক রকমের টাইট দিচ্ছে যারা দুর্নীতি করেন বা যারা বসে সিদ্ধান্ত নিচ্ছেন। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ আর মাত্র কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। স্যার, অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু মাসুদ কামাল প্রশ্ন করেছেন, আপনি দু একটাতে যদি রেসপন্স করতে চান, শেষ মন্তব্য আপনার তরফ থেকে শুনবো, আর তারপরে বাকি আবারও ডক্টর তৌফিক জোয়ারদার এবং ডক্টর ফজলে রাব্বি চৌধুরী সুযোগ পাবেন কথা বলার। ধন্যবাদ মুনিশা আমাকে সুযোগ দেওয়ার জন্য, কারণ আমাকে কিছুক্ষণের মধ্যে চলে যেতে হবে। জি স্যার। আজকে আলোচনাটা খুব অর্থবহ ভালো হচ্ছে, এবং আজকে যারা সম্মানিত আলোচক সবাই বিভিন্ন মানে আঙ্গিকে যেটা আমাদের প্রবলেম ছিল সেটা আলোচনা হলো, যেটা আমরা ভালো করছি সেটাও আলোচনা হচ্ছে, এবং আমাদের যেটা করণীয় সামনে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের আলোচক বলেছেন যে গবেষণা কোথায় বা গবেষণার প্রয়োজন। জি, মানে জীবনযাপনের স্যার একদম স্পেসিফিক যেটা ছিল যে আমরা তো যেটুকু দেখতে পাচ্ছি যে অন্য দেশের তুলনায় যে কোনো কারণেই হোক আমরা হয়তো কম আক্রান্ত হয়েছি বা কম মৃত্যুর হারও কম। আমাদের জীবনযাপনের কোন কারণটার কারণ কোন ফ্যাক্টরটা এইটার জন্য কাজ করেছে, পজিটিভলি কাজ করেছে, সেটার কোনো আসলে গবেষণা, কোনো একটা ছোট স্টাডি কিছু হয়েছে কিনা? গুড। আমি নিজে একজন গবেষক, মানে আমি একজন শিক্ষক, গবেষক, আবার যেটা বললাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মানুষ বলে। তো সেই আলোকে বলতে যাচ্ছি যে গবেষক হিসাবে আমি গবেষণা খুব পছন্দ করি। গবেষণা কিন্তু এই যে মেডিকেল সায়েন্সের আজ থেকে 100 বছর আগের মেডিকেল সায়েন্স আর আজকের মেডিকেল সায়েন্স, এই যে বিবর্তন বা ইভলভ যেটা হয়েছে, ইট ইজ বিকজ অফ গবেষণা। আর গবেষণা থেকে বেরিয়ে এসছে এভিডেন্স, আর এভিডেন্স বেসড মেডিসিনের মাধ্যমে মেডিসিনটা এগিয়েছে। আজকে আমাদের দরকার গবেষণা, যে আসলেও আমাদের দেশে মানুষ, তারপরে যে পার্শ্ববর্তী ভারতেও কিন্তু অনেক আক্রান্ত হচ্ছে, সেই তুলনায় কিন্তু আমাদের কম। কেন কম? আমাদের কি আর কোনো ফ্যাক্টর কাজ করে যে আমাদের লোকরা খুব বেশি যারা গায়ে গতরে খাটে তাদের মধ্যে কম কিনা, বা আমরা ধারণা করছি যে আসলে কম, আর যারা মানে এসি ঘর রুমে থাকে, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, যাদের ফুড হ্যাবিট ভালো না, তাদের বেশি হচ্ছে। এটা কিন্তু আমাদের একটা ধারণা মে বি কারেক্ট, বাট দেয়ার মাস্ট বি সাবস্ট্যান্টিভ মানে রিসার্চ, গবেষণা, যে কম কেন, এটা একটা। 2 নম্বর, কেন মৃত্যু কম? এমনকি ভারত আমেরিকার থেকেও তো আমাদের মৃত্যু কম। তো সেই গবেষণাটা আসলে প্রয়োজন। আমি আশা করব যে আমাদের চিকিৎসক বৃন্দ যারা এই লাইনের গবেষণা করার জন্য যোগ্য, এগেইন পাবলিক হেলথ পিপলদের সাথে মিলে ওয়েল ডিজাইন গবেষণা করা দরকার। বাংলাদেশে কেন আক্রান্তের হার কম, আক্রান্ত হলে মৃত্যুর হার কম। কিন্তু আরেকটা গবেষণার কথা বলি, আমি অনেকদিন বলেছিলাম, সম্ভবত চিকিৎসকরা যে আমরা অনেক বেশি আক্রান্ত হয়েছি সেটার আবার কারণ বের করতে হবে। নানান কথা বলছে যে পিপি, অথবা কেউ বলছে না পিপি, ভালো পিপি দিলেও পিপি বা মানে আমরা ব্যবহার করতে পারিনি ঠিক মতো। কেউ বলছে যে চায়নার থেকে যে গবেষক দল আসছিল, গবেষক বলবো না, চিকিৎসক, তারা বলেছে যে আমরা যখন সবকিছু অবস্থায় মাছটা খুলে আবার খাই, চা নাস্তা খাই, তখন একটা হতে পারে। এই যে অনেকগুলো গবেষণার জায়গা আছে যে চিকিৎসকরা বা সেবিকারা কেন বেশি আক্রান্ত হচ্ছে। আরেকটি হচ্ছে যে আমাদের ড্রাগ ট্রায়াল, এই যে নানান কথা বলা হচ্ছে যে ডেক্সামেথাসোনটা বাদ দিলাম, রেমডেসিভির, ফ্লাভিপিরাভির, তারপরে টসিমালিজুমাব,
তারপরে আমাদের বলা হচ্ছে আইভারমেকটিন। এইগুলো কেন আমরা বিতর্কে থাকবো? তাহলে এই গবেষণাগুলো আমি জানি করছে, কিন্তু আরো বড় আকারে করা উচিত এবং এটা প্রচার দরকার যখন ফলাফল আসবে। সেরো সার্ভিলেন্সটা খুব দরকার এখন। আমাদের দেশে কত পার্সেন্ট লোক আক্রান্ত হয়েছে? আমরা কিছুদিন আগে আইসিডিআরবির এক গবেষণা দেখলাম, বললো 45% আক্রান্ত হয়েছে। ঢাকার জনগোষ্ঠীর উপরে পেরিফেরিতে কম বা করেই হয়নি পেরিফেরিতে, সেটা চলছে। আমি জানি এটার এই গবেষণাটা চলছে, কিন্তু এই গবেষণাগুলোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার, অর্থ বরাদ্দ করা দরকার। যত বেশি লার্জ পপুলেশনের উপরে গবেষণা করা হবে তত বেশি এটার ফলাফলটা গ্রহণযোগ্য হবে। কেন সেরো সার্ভিলেন্স দরকার? আমি আজকে যদি জানতে পারি যে আমার এতগুলো চিকিৎসক আক্রান্ত হয়েছে আর এতগুলো হয়নি, যারা আক্রান্ত হয়েছে তাদের অ্যান্টিবডি টাইটারটা কত, প্রোটেকশন দেবে কিনা, যদি দেখা যায় খুব ভালো, তাদেরকে আমরা বেশি বেশি ডিউটি দিতে পারবো। আমার গার্মেন্টস এর ওয়ার্কার, তাদের যারা পজিটিভ হয়ে গেছে, ভালো অ্যান্টিবডি টাইটার আছে, তারা গার্মেন্টসে যেতে পারবে। আমার কে যে প্লাজমা যে থেরাপির কথা এসছে, সেটা যদিও ডিবেটেবল, কিন্তু সেই প্লাজমা থেরাপি তখনই সার্থক হবে যার যে ডোনার তার ব্লাডে পর্যাপ্ত অ্যান্টিবডি থাকা লাগবে। এই জন্য আমি মনে করি গবেষণা কোনো বিকল্প না। অনেকগুলো গবেষণা করা আছে, কেন আক্রান্ত কম হচ্ছে বাংলাদেশে, কেন মৃত্যু কম হচ্ছে, কেন চিকিৎসকরা বেশি আক্রান্ত হচ্ছে, হোয়াট ইজ দ্য ড্রাগ ট্রায়াল, কোনটা এফেক্টিভ না বাংলাদেশের জন্য, এবং সেরো সার্ভিলেন্স এন্ড আরো অনেক কিছু। সো গবেষণা প্রয়োজন। আরেকটা জিনিস আমি বলে শেষ করতে চাই, এই যে কিছুদিন আগে বলা হলো নো মাস্ক নো সার্ভিস, এইটা ভীষণ ভাবে ইমপ্লিমেন্ট করা দরকার, শুধু ঘোষণাতে সীমাবদ্ধ থাকলে হবে না। ইমপ্লিমেন্ট, আমি আজকে একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, আমি নামটা বললাম না, আমি যে দেখি 50% মাস্ক পরে আছে, 50% নাই, আবার কারো থুতনির তলায়। আমি খুব রাগারাগি করলাম, ঠিক মতো পড়ছো না কেন? পড়লো। আমি তখন ওখানকার অ্যাডমিনিস্ট্রেটরকে বললাম যে আপনি তো জানেন যে এই নো মাস্ক নো সার্ভিস, তাহলে আজকে আপনার ক্যাম্পাসে কিছুক্ষণ পরে আধা ঘন্টার মধ্যে কি সবার মুখে মাস্ক? তো আমি বলার চেষ্টা করলাম এই জায়গাটাই সরকারকে ভীষণ রকম মানে ইমপ্লিমেন্টেশনে শক্তভাবে করতে হবে। এবং আমরা যদি এইটা করতে পারি, আমি আবার বলি, প্রপার মাস্ক ফর দ্য ডক্টরস এন্ড নার্সেস এন্ড ফ্রন্টলাইনার্স, প্রপার মাস্ক মানে আমার যে রাস্তায় যাবে তার জন্য আর এক রকম মাস্ক, সেই মাস্কটা যেন শতভাগ জনগণ ঠিক মতো পরে। তাহলে আমি মনে করি সেই আগামী শীতে যে দ্বিতীয় ঢেউ হয় আসবে না, আসলেও অল্প একটা পিক হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আবারও মুন্নিশাকে, এটিএন নিউজকে এবং আজকে যারা সম্মানিত আলোচক ছিল সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিতে চাই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটা বিরতিতে যাব, বিরতির পরে বাকি আলোচকরা কথা বলবেন, নিশ্চয়ই থাকবেন আমাদের এই আয়োজনে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, আবার করোনা আমাদের প্রস্তুতি একেবারে শেষ ভাগে। ডক্টর ফজলে রাব্বি চৌধুরীর কাছ থেকে কিছু জানতে চাই আমরা, আবার করোনার জন্য প্রস্তুতির কোন কোন বিষয়গুলোর প্রতি আরও একটু জোর দেব, আরও একটু সচেতন থাকবো। চিকিৎসকদের ব্যাপারটা অনেকখানি বলা হয়ে গেছে, সাধারণ মানুষের জন্য একজন চিকিৎসক হিসেবে আপনি কি বলবেন? জি ধন্যবাদ। আমি যেটা বলতে চাই, আমাদের কিছু লিমিটেশনস আছে যেগুলা ওভারকাম করা দরকার। যেমন আপনি মাসুদ কামাল সাহেব বলছিলেন যে ভারতের সাথে তুলনায় আমাদের তো আক্রান্তের হার কেন এত কম বা কেন এত, তো আমরা আসলে সে পরিমাণ যতটুকু টেস্ট করা প্রয়োজন সে পরিমাণ টেস্টও করতে পারছি না। এবং আমরা এটাও জানি যে প্রায় 40 থেকে ক্ষেত্রভেদে 70% কেসে ওইটা অ্যাসিম্পটোমেটিক হতে পারে। আমাদের মনে রাখা উচিত যে আমাদের একটা বিরাট ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে বাংলাদেশে, আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, যে আমাদের প্রায় 50% জনগোষ্ঠীর বয়স 30 বা তার নিচে, অথবা আপনি মাত্র 7% জনগোষ্ঠীর বয়স 60 বছরের ঊর্ধ্বে। তাহলে আমরা জানি যে সিভিয়ার কোভিড আক্রান্ত হয় কিন্তু বৃদ্ধ যারা, যেটা 60 ঊর্ধ্ব মানুষদের সিভিয়ার কোভিড হয়। সুতরাং একটা বিরাট তরুণ জনগোষ্ঠী হয়তো তাদের খুব টুকটাক সমস্যা হয়েছে যেটা তারা হয়তো তাদের কোনো প্রভাবই ফেলেনি, এবং সেটা থেকে তারা বের হয়ে আসতে পেরেছেন বলে আদৌ কোভিড হয়েছে কিনা টেস্টও করেননি, আমরা জানতেও পারিনি আমাদের ট্রু বার্ডেন অফ ডিজিজ কতটুকু।
আপনি শুনলে অবাক হবেন যে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল হায়দ্রাবাদে। শুধু হায়দ্রাবাদ স্টেটে তারা প্রতিদিন 35 থেকে 40,000 টেস্ট করে, এবং এই টেস্ট মানে শুধু পিসিআর টেস্ট না, কোভিড কে শনাক্ত করার যত ধরনের অ্যাভেলেবল টেস্ট অস্ত্র রয়েছে আপনার হাতে, অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্ট, জিন এক্সপার্ট টেস্ট, ল্যাম্প টেস্ট, সবকিছু তারা একসাথে প্রয়োগ করছে। এবং টেস্টটা তো জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। আমরা তো মানুষের বাড়ির নিচে ভ্যানের মতো ইংল্যান্ডে বা আমেরিকায় মোবাইল ভ্যান যেভাবে আইসক্রিম বিক্রি করে, ইভেন ইন্ডিয়াতেও, আমরা টেস্ট জি ইন্ডিয়াতেও কিন্তু ভ্যানে ইন্ডিয়াতে। তো আমাকে তো আসলে টেস্টে শুধু মানে আমাকে টেস্টটা যদি অ্যাভেলেবেল করে ফেলা হয়, তাহলে আমার মনে হয় যে যদি দ্বিতীয় সংক্রমণের যে ঢেউ আসবে, সেক্ষেত্রে আমরা অন্তত অ্যাসিমটোমেটিক বা পসিসিমটোমেটিক আমরা একটা টার্ম বলি, মানে মৃদু সংক্রমণ আছে, তাদেরকে আমরা অন্তত আইডেন্টিফাই করতে পারলে, ওনাদেরকে আইসোলেট করে যাতে ওনাদের দ্বারা অন্তত একজন বয়স্ক মানুষ আক্রান্ত না হয়, সেটা অন্তত ঠেকাতে পারবো। তাতে আমাদের মর্টালিটি কমবে। তো আমি মনে করি প্রস্তুতির দিক থেকে এই জায়গাটাতে নীতি নির্ধারক মহলের একটা গুরুত্ব দেওয়া উচিত, এবং পিসিআর এর পাশাপাশি যত রকম টেস্ট করার ফ্যাসিলিটিস আছে এগুলোকে দ্রুত সময়ের ভিতরে অ্যাভেলেবল করে দিতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। আরেকটা দ্বিতীয় বিষয় বলে আমি শেষ করব, আমার হাতে একদম সময় নাই। জি, হেলথ কমিউনিকেশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তৌফিক সাহেব এটা আরো ভালো বলতে পারবেন। আমাদেরকে কিন্তু মানুষের মনের মতো করে তাকে মেসেজটা পৌঁছাতে হবে, মোটিভেট করতে হবে, তবেই তিনি সেটা শুনবেন। আমি তৌফিক জোয়ারদার, ডক্টর তৌফিক জোয়ারদারকে একটু বুক করে রাখলাম হেলথ কমিউনিকেশন নিয়ে। আমরা একেবারে এই 2-1 দিনের মধ্যেই একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আশা করি আপনি আমাদেরকে সময় দেবেন। আজকে আর মানে 1 মিনিটও সময় নেই, রাত 11টার খবরে আমাদের যেতে হবে। আমি দুঃখ প্রকাশ করছি, দর্শক আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অসমাপ্ত রেখে অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।